তাহলে সেই ক্ষেত্রে ভাইরাস অফ হিউম্যান অ্যান্ড আদার অ্যানিমেলস, দি বাল্টিমোর ক্লাসিফিকেশন, এইচআইভি লাইফ সাইকেল। তো আমরা এইচআইভি ভাইরাসটা নিয়ে মূলত কথা বলবো। কেন কথা বলবো? কারণ পৃথিবীতে এখন সবচেয়ে মারাত্মক যে ভাইরাস, যেটা এখনো পর্যন্ত ঔষধ বা প্রতিষেধক আবিষ্কার হয় নাই। হয়েছে কি? হয় নাই, কাজ চলছে। মোটামুটি এইচআইভি ইনফেক্টেড রোগীদের লাইফটা প্রলং করা যায়, কিছু ট্রিটমেন্ট হয়, কিন্তু সম্পূর্ণ তো কিউর হয় না। যেমন টিউবারকুলোসিস সম্পূর্ণ কিউর হয়ে গেছে। এটা তো টিউবারকুলোসিস তার ভাইরাস না, এটা ব্যাকটেরিয়া। কিছু কিছু ভাইরাস, মনে করো বি ভাইরাস না, হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন আছে, ই ভাইরাসের আছে, এ এর আছে, সি এরটা পুরোপুরি হয় নাই, তবে মোটামুটি 90% কমপ্লিটের মতোই, বা অনেক জায়গায় কিন্তু হয়ও 100%। খুব সিভিয়ার থাকলে হয় না। তো এগুলোর ভ্যাকসিন আছে, কিন্তু এইচআইভি এর কোনো ভ্যাকসিন নাই। তো দেখো, দেয়ার আর মেনি ডিফারেন্ট কাইন্ডস অফ ভাইরাসেস দ্যাট ইনফেক্ট হিউম্যান এন্ড আদার অ্যানিমেলস, সাম কজিং ইলনেস এন্ড আদার্স নট। কিছু ভাইরাস আছে যেগুলো মানুষকে কি করে, দুর্বল করে দেয় অথবা মানুষকে রোগাক্রান্ত করে, কিন্তু অন্য ভাইরাস আছে যেগুলো করে না। তো ভাইরাস ক্যান বি ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু দ্য বাল্টিমোর ক্লাসিফিকেশন। বাল্টিমোর ক্লাসিফিকেশনের নিয়ম অনুযায়ী ভাইরাস কিন্তু শ্রেণীবিভাগ করা হয়। হিউম্যান ইনফেক্টিং ভাইরাস ফেল ইনটু অল অফ ইটস 7 ক্যাটাগরিজ। তাহলে বাল্টিমোর বাল্টিমোর সিস্টেমটা কি? বাল্টিমোর সিস্টেমটা হলো, গতদিন তুমি কি ক্লাস করেছিলা? জি স্যার, গত সপ্তাহে করেছি তো। গত সপ্তাহে বাল্টিমোর সিস্টেমে কয়টা ক্যাটাগরি? ভি আই আই পর্যন্ত না? 7 ক্লাস না? যত 1 2 3 4 7টা ক্লাস ছিল ভাইরাসের। তুমি দেখেছো? এই হীরা, বাল্টিমোর তো পাইনি। 7 ক্যাটাগরি ছিল না ভাইরাসের ক্লাসিফিকেশন? জি স্যার। 7টা ক্যাটাগরি। আচ্ছা, তারপরে তুমি যদি ক্লাস না করে দেখো, তারপরে দেখাই তোমাকে। এই শেষের দিকে দেখো, সেভেন সেভেন ক্যাটাগরিজের একটা ইয়া দেওয়া আছে। এই যে এখানে 7টা ক্যাটাগরি দেওয়া আছে। আর এটা এখানে দেখো, গ্রুপ 1 2 3 4 5 6 7। গ্রুপ 1টায় ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড, এটা ডিএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড। গ্রুপ 3তে আরএনএ ডাবল স্ট্যান্ডার্ড। গ্রুপ 4-এ হলো আরএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড পজিটিভ সেন্স। গ্রুপ 5-এ হলো নেগেটিভ সেন্স সিঙ্গেল স্ট্যান্ডার্ড। গ্রুপ 6, এটাই হলো রেট্রোভাইরাস, বুঝছো? এই যে রিভার্স ট্রান্সক্রিপ্টে যে লেখা আছে, এটা হলো রেট্রোভাইরাস। এটা হলো 2 কপিজ অফ সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস থাকবে। এটা হলো রেট্রোভাইরাস। এইটা আরএনএ থেকে আবার ওটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি করবে রিভার্স ট্রান্সক্রিপ্টেজের মাধ্যমে। তারপরে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএটা আবার এখান থেকে এমআরএনএ তৈরি হবে। হ্যাঁ, তারপরে গ্রুপ 7 হলো ফ্র্যাকশন অফ সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। এটা আবার এখান থেকে আরএনএ তৈরি হবে, আরএনএ আবার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি করবে, এখান থেকে এমআরএনএ তৈরি হবে। তারপরে যে প্রোটিন, এগুলো তো হয়, এমআরএনএ তৈরি হলে তো প্রোটিন এমনিতেই হয় ট্রান্সলেশন প্রসেসে। তো এইটা হলো তোমার ডেভিড বাল্টিমোরের ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে, এবং 7টা ক্লাসিফিকেশন। হ্যাঁ, তো এবার আমরা যাব দি হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, এইচআইভি, তাই না? এইচআইভির কারণে তো এইডস রোগ হয়, তাই না? অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিমটমস। স্যার। এই যে, হ্যাঁ বলো। না স্যার, বলেন। আচ্ছা, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, এইচআইভি। এইচআইভি একটা ভাইরাস। এটা কি ভাইরাস? রেট্রোভাইরাস, তাই না? রেট্রোভাইরাস কি? এটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ 2টা কপি থাকবে। যে কোনো এই ভাইরাসের ক্ষেত্রে এটা 2টা কপি থাকবে আরএনএ ভাইরাসের, 2 কপিজ অফ সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস থাকবে। তাহলে এই আরএনএ ভাইরাসটা, যেহেতু আরএনএ ভাইরাস সরাসরি এমআরএনএ যাইতে পারে না, শুধুমাত্র পজিটিভ সেন্স ভাইরাসটা, শুধু ওই যে কোভিড-19 ভাইরাসের ক্ষেত্রে। এগুলো ছাড়া অন্য ভাইরাসগুলো এরা কি করে, আরএনএ থেকে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি করে, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করে। এইভাবে তাদের লাইফ সাইকেলটা কমপ্লিট করে। তো তোমরা জানো এমআরএনএ থেকে তারপরে প্রোটিন। যে কোনো জীবিত বস্তুর জীবন চক্রে কিন্তু এমআরএনএ তৈরি হবে, প্রোটিনও তৈরি হবে, তাই না? জি স্যার। তাছাড়া কি বাঁচতে পারবে? না। বাঁচতে পারবে না। ঠিক আছে, ওকে। এইসব ইতিহাসগুলো আমরা না পড়ি, চিকেন পক্স, সেই ইগুলো টিগুলো এগুলো। আচ্ছা, একটা জিনিস তোমাদের একটু জেনে রাখা দরকার, সেটা হলো যে তোমরা জানবা যে এই যে কোভিডের আসার আগে কিন্তু আফ্রিকা মহাদেশে ইবোলা নামে এক ধরনের আরএনএ ভাইরাস ছিল। জি স্যার, সেটা
ভাইরাস ইবোলা ভাইরাস প্রায় প্রায় ওখানে প্রায় 8 থেকে 10 লক্ষ মানুষ মারা গেছে, বুঝছো, পুরো আফ্রিকা মহাদেশে। হ্যাঁ, এই ইবোলা ভাইরাসের বড় ধরনের একটা প্যান্ডেমিক সিচুয়েশন ছিল। এখন যেটা হচ্ছে হলো তোমার কোভিড-19 ভাইরাস, এটাও কিন্তু সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস, এই ইবোলা ভাইরাসটা। তো ইবোলা ভাইরাসের কিন্তু প্রতিষেধক আবিষ্কার হয়েছে, এবং এই যে কার হাত ধরে এই ইবোলা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার হয়েছে, এখন যে বায়োকেমিস্ট সারা গিলবার্ট, যে তোমার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটা আমরা বাংলাদেশে পাইলাম, হ্যাঁ, জি কোভ্যাক্স, হ্যাঁ, সিরাম ইনস্টিটিউট থেকে, যেটা সিরাম ইনস্টিটিউট তৈরি করছে আর কি, কিন্তু মূলত আবিষ্কারক হলো সারা গিলবার্ট। উনি কিন্তু এই ইবোলা ভাইরাসের টিকা আবিষ্কার করছেন, এর আগে সার্সের টিকা আবিষ্কার করছেন। তো উনি অনেকগুলো টিকা আবিষ্কার করে ভবিষ্যতে আশা করি মনে হয় উনি নোবেল পুরস্কার পাওয়ার সম্ভাবনা বেশি। তো যাই হোক, এই যে মহামারী কিন্তু উনি থামায় দিছে এগুলো টিকা আবিষ্কার করে। তারপরে যে এখন যেটা করতেছে কোভিড-19, এখন পর্যন্ত সত্যি কথা বলতে কি, কেউ বিশ্বাস করুক আর না করুক, আমার কাছে যেটা মনে হয়েছে, এবং বিজ্ঞানও যেটা প্রমাণ করেছে, যে যারা এই কোভ্যাক্সের যে ভ্যাকসিন, যেটা যেটা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার, আমরা বাংলাদেশে যেটা ইউজ করলাম, ইন্ডিয়ার সিরাম ইনস্টিটিউট থেকে আসলো, যারা দুইটা নাকি ডোজ দিয়েছে, তারা বয়স্ক হোক আর ইয়ং হোক, তাদের যদি কোভিডে আক্রান্তও হয়, তাহলে কিন্তু তাদের মারা যাওয়া বা তাদের সিভিয়ার সিমটম হওয়ার প্রবণতাটা খুবই কম। এম আই রাইট অর নট? যাদের নাকি ভ্যাকসিন দেওয়া নাই, তাদের তুলনায় যারা যারা একটা বা দুইটা ডোজ দিছে এই যে কোভ্যাক্সিনের, অর্থাৎ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার, তাদের ক্ষেত্রে সিমটম থেকে শুরু করে তাদের সেরে যাওয়া, অর্থাৎ নেগেটিভ হওয়া, পজিটিভ থেকে নেগেটিভ হওয়ার টেন্ডেন্সিটা কিন্তু অনেক ভালো অবস্থায় রেসপন্স। হ্যাঁ, মানে তারা মারা খুবই কম গেছে, মারা যায় নাই, এরকম রিসার্চ বলতেছে। স্যার, কিন্তু আবার তো করোনায় আক্রান্ত হয়েছে দেখলাম। না, করোনা আক্রান্ত না, ওইটা তো যে কোনো সময় হতে পারো, এটা তো তোমার আউটসাইড থেকে ইমিউন সিস্টেম ডেভেলপের জন্য দিচ্ছে। এখন করোনা আক্রান্ত তোমার একটা সুস্থ মানুষও হবে, উনিও হবে, যদি তোমার ইমিউনিটি পাওয়ারটা কম থাকে। এখন এই ধারণাটা তোমাদের ভুল, যে ওই ভ্যাকসিন দেওয়ার জন্যই করোনা আক্রান্ত হয়েছে, এটা ধারণাটা ভুল। কারণ হলো কি, ওই ভ্যাকসিন দিয়ে তোমার কমপ্লিকেশন গুলো, করোনার যে কমপ্লিকেশন সেটা কমছে, তাহলে তুমি কিভাবে বলবা যে ওই ভ্যাকসিন দিতে করো? হয়তো ওই মানুষটা যখন ভ্যাকসিন দিছে সেই সময় থেকে তার করোনার সিমটমটা ছিল বডিতে, তারপরে ভ্যাকসিন দেওয়ার সাথে সাথে তো তোমার কি হয়, প্রোটেক্ট করতে পারে না। মিনিমাম 14 থেকে 21 দিন সময় লাগে, 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে বুস্ট আপ হতে। অনেকে বলে 28 দিন সময় লাগে। তুমি ফার্স্ট ভ্যাকসিনটা দিচ্ছ, তোমার ভ্যাকসিনের অ্যান্টিবডি তৈরি হতে মোটামুটি 20 থেকে 28 দিন সময় লাগে। এখন তুমি ভ্যাকসিন দিচ্ছ, 1 সপ্তাহের মধ্যে দেখতেছো করোনা এফেক্টেড, ওই ভ্যাকসিন তো তোমার প্রপারলি কাজ শুরু করে নাই। তাহলে তুমি কিভাবে বলবা যে করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য তোমার করোনা হয়েছে? এটা কি তুমি বলতে পারো? সায়েন্স কি তাই বলে, বলো? না স্যার, ওই যে আমার একজন স্টুডেন্ট আছে যে টিউশনের, তো উনি হচ্ছে 50 আপ আর কি, ওই হুম বয়স। তো হুম উনি আমার দেখা মতো অনেক সতর্কভাবে চলাচল করছে। হুম। ভ্যাকসিনও দিছিল একদম ফার্স্ট ডোজ যখন আসছিল, তারপরে সেকেন্ড ডোজের সময় আইসা আবার পজিটিভ হয়েছে প্রায় 1.5 মাস পরে আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি তার এক্সাম্পল দেই, আমাদের তাফরিয়া তাজদিকা ম্যাডাম, ওনার হাজবেন্ড, উনি দুজনেই ফার্স্ট ডোজ দিছে, তারপরে সেকেন্ড ডোজ দেওয়ার মোটামুটি 15-20 দিন আগে এসে, হ্যাঁ, 15-20 দিন আগে এসে ওনাদের দুজনেরই পজিটিভ হয়েছে। ফর্চুনেটলি তাফরিয়া তাজদিকা ম্যাডাম, ওনার হাজবেন্ড ডাক্তার, তো উনি তো বিভিন্ন রোগীর সংস্পর্শে থাকে, তো ওনার কি হয়েছে, এই করোনাটা যে লাস্ট যে করোনাটা এখন যে চলতেছে, এটা কিন্তু 21 দিন থেকে 28 দিনের আগে কারো কিন্তু করোনাটা নেগেটিভ হয় না। ফর্চুনেটলি ওনার 12 দিনের মাথায় কিন্তু করোনাটা নেগেটিভ হয়ে গেছে। কারণটা কি বলতে পারবা? কারণ হলো উনি একটা ডোজ দিছে। এরকম অনেককে, আমি আরো অনেকগুলো স্টুডেন্টের কথা কাছে আমি শুনছি, যে যারা এই ভ্যাকসিন দিয়েছে তাদের ক্ষেত্রে রিকভারি রেটটা, করোনা পজিটিভ হলেও রিকভারি রেটটা অনেক ভালো। বুঝতে গেছে কি বলতে যাচ্ছি আমি? তাফরিয়া তাজদিকা ম্যাডামের, উনার রিকভারিটা হয়েছে 12 দিনের মাথায়, কিন্তু উনি নেগেটিভ হয়ে গেছে পজিটিভ হওয়ার পরে, কিন্তু ওনার কোনো কমপ্লিকেশন হয় না। উনি বলছে যে আমার কোনো মনেই হয় না যে আমার করোনা হয়েছে। কিন্তু যারা নাকি ভ্যাকসিন দেয় নাই তাদের কিন্তু কাহিল করে ফেলছে। যেমন আমি বলি 203, আমাদের এই যে রেহানু কথক ম্যাডাম, ওনাদেরও ফ্যামিলিতে পুরো করোনা পজিটিভ হয়ে গেছে। তারপরে 203 ক্যাপ্টেন নাসিম, হ্যাঁ,
ওর করোনা পজিটিভ হয়েছে, তার মায়ের হয়েছে, তারা টেস্ট করে নাই কিন্তু কোনো স্বাদ পাচ্ছে না, তার মানে করোনা হয়েছে, তাই না? 4 দিন থেকে অসুস্থ। তো এরা কিন্তু ভ্যাকসিন দেয় না, এবং এদের কমপ্লিকেশন গুলো অনেক বেশি। এবং যে যে তথ্য পাওয়া যাচ্ছে সেখান থেকে বোঝা যাচ্ছে যে যারা নাকি ভ্যাকসিন দিছে তাদের ক্ষেত্রে সেরে ওঠার ভাবটা অনেক বেশি। কিন্তু করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য যে করোনা পজিটিভ হয়েছে এইটা কিন্তু আমরা বলতে পারবো না। কারণ হলো কি, তুমি আজকে ভ্যাকসিন দিলা, এখন 2 দিন বা 3 দিন বা 1 সপ্তাহ পরে তুমি বলতেছো তার তোমার করোনা পজিটিভ হয়েছে, ঠিক আছে, কিন্তু ওটা ভ্যাকসিন দেওয়ার জন্য হয় নাই বোকা। ওটা এমনিতেই তোমার ইমিউন সিস্টেম দুর্বলের জন্য, কিন্তু করোনাটা এমনি তুমি ভ্যাকসিন না দিলেও কিন্তু তোমার পজিটিভ হতো। আমি জি কি স্যার। বলতেছি, বুঝছো, বুঝতে পারতেছো? জি স্যার, না আমি ভ্যাকসিনের সমস্যা বলি নাই। না অনেকে হ্যাঁ, ভাবতো যে ভ্যাকসিন দিয়ে দিচ্ছে আর করোনাই হবে না। না না, আমি, হ্যাঁ হ্যাঁ রাইট, এটা এই ধারণা ভুল। তবে কিছু জ্ঞান পাপী আছে জানো, আমার খুব কষ্ট হয়। ওরা ফেসবুকে, মেসেঞ্জার, বিভিন্ন জায়গায় দেখি লিখছে যে এই টিকা দেওয়াতে তার করোনা পজিটিভ হয়েছে, টিকা না দিলে করোনা পজিটিভ হতো না। এই যে স্যার, এই যে এরকমই অনেক নিউজও দেখলাম। নেওয়া যায়। এগুলো কিন্তু খারাপ না, এই জিনিসগুলো খারাপ। এতে কি হয় জানো, মানুষ ডিমোটিভেটেড হয়, এবং মানুষের যে একটা বিজ্ঞানের প্রতি যে, কারণ বিজ্ঞানের তো অনেক ভূমিকা আছে না এই সভ্য জগতে। ভূমিকা যদি নাই থাকতো, দেখো চায়না যেভাবে কন্ট্রোল করছে, তারপরে আমেরিকা যেভাবে কন্ট্রোল করতেছে এখন, এটা যদি ওনারা ভ্যাকসিন না দিত, আমেরিকা তো নিজের দেশে নাগরিকদের দিছে, ওরা তো বোকা না, ভুল করবে না, তাই না? তারপরে ইন্ডিয়াতে দেখো ভ্যাকসিন যত ফাস্টার দিচ্ছে তত তাদের ওদের মারা যাওয়ার প্রবণতা কমছে। এখন আসলে পৃথিবীতে ভ্যাকসিনের কোনো বিকল্প নাই এখন, আছে কি তুমি মনে করো? এই মানে ইয়াটার করোনা স্প্রেডিং এর রোধটা কমাতে ভ্যাকসিনের কোনো বিকল্প নাই। এখন যে দেশ যত বেশি তাড়াতাড়ি ভ্যাকসিনেটেড করতে পারবে তারা তত বেশি সুরক্ষিত থাকবে। কিন্তু আমরা গরিব মানুষ, তো আমরা তো অন্যদের উপর মুখাপেক্ষী হয়ে থাকি। স্যার, আচ্ছা। ওই যে ভুটানের নিউজ দেখলাম, একজন করোনা আক্রান্ত হয়েছে শূন্য 3 দিনের লকডাউন। ওদের হুম। ওইখানে কোনো করোনা রোগী নাই। হুম। কারণটা কি জানো? স্যার, ওরা একদম প্রথম থেকে ওরা সাবধানতা গ্রহণ করে নিচ্ছে। এক্স্যাক্টলি, ইন্ডিয়ার একটা গ্রাম দেখলাম, যে গ্রামে কোনো করোনাই ঢুকে না, এবং বাঁশ টাঁশ দিয়ে প্রথম থেকে আটকে রাখছে, বাইরের কোনো মানুষ অ্যাকসেপ্টেবল না। ওরা ওইটুকুর মধ্যে বাজার ঘাট, খাওয়া দাওয়া সবকিছু করে। আর যারা জিনিসপত্র ট্রাক ট্রাক থেকে কাঁচামাল দিয়ে যায়, তারা অনেক দূরে রেখে যায়, ওখান থেকে ওরা নিয়ে আসে, মানে ঢুকতেই দেয় না ওই এলাকায়। এই আর কি। তো ঠিক আছে, আমরা একটু ক্লাসে যাই, এটা অনেক কথার ব্যাপার। হোয়াট ডাজ অ্যান অ্যানিম্যাল ভাইরাস লুক লাইক? অ্যানিম্যাল ভাইরাস গুলো দেখতে কেমন হয় তোমাদেরকে তো সেদিনকে দেখালাম, তাই না? তো লাইক আমি দেখাবো এরপরেও, লাইক আদার ভাইরাস, অ্যানিমাল ভাইরাস আর টিনি প্যাকেজ অফ প্রোটিন অ্যান্ড নিউক্লিক অ্যাসিড। ভাইরাসের মধ্যে তো নিউক্লিক অ্যাসিড মানে কি, ডিএনএ আরএনএ থাকবে, যে কোনো একটা থাকবে, আর প্রোটিন দিয়ে আবৃত থাকবে, তাই না? দে হ্যাভ এ প্রোটিন শেল, যেটাকে শেল বলা হয়, অর ক্যাপসিড, and genetic material DNA or RNA that tuck inside the capsid. They may also feather and envelop a sphere of membrane made of lipid. আচ্ছা, দেখো একটু চেহারাটা দেখো ভাইরাসের। An virus capsid come into many shapes. One of the craziest looking to me and that is ইবোলা ভাইরাস। দেখো এটা হলো ইবোলা ভাইরাস, যেটা খুবই মহামারী তৈরি করেছে। ইবোলা ভাইরাস কৃমির মতো, তাই না? ফিলামেন্টাস বলা হচ্ছে। এটা হলো সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস, দেখতেছো ওই যে সবুজ সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস, আর এর উপরে একটা প্রোটিন শেল দিয়ে আবৃত ওই ভাইরাসটা, কালো দাগ, এটাকে বলা হচ্ছে ক্যাপসিড, তাই না? আর উপরে, তার উপরে একটা আস্তরণ আছে, এটাকে এনভেলপ বলা হয়। Anyhow, তাহলে এই যে ইবোলা ভাইরাস, সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ ভাইরাস, ফিলামেন্টাস টাইপ, ফিলামেন্টাস মানে যে কৃমির মতো। এই ইবোলা ভাইরাসটা কিন্তু একসময় এত মহামারী ছিল যে মহামারীতে বিশ্বের প্রচুর মানুষ মারা গেছে। অর্থাৎ কোভিড এর পরেই কিন্তু তার ইনফেকশন বলো বা তার যে প্যান্ডেমিক সিচুয়েশন যে ও তৈরি করেছিল, এই 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 ইবোলা ভাইরাস। তো আরেকটা ভাইরাস এখানে দেখো, আইসোসেডরাল টাইপ, এই যে আইসোসেডরাল কোভিড-19 ভাইরাসও কিন্তু এরকমই, হ্যাঁ। এটাও একটা আরএনএ ভাইরাস, চিকুনগুনিয়া ভাইরাস। এটার সাথে তোমরা পরিচিত, এক ধরনের মশাবাহিত রোগ, এবং এই মশা এই রোগটা ছড়ায়। বাংলাদেশের জন্য কিছুদিন আগে, বছর দুয়েক আগে, এই চিকুনগুনিয়া ভাইরাস একটা আতঙ্কের কারণ ছিল, তাই না? 17 সালে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই 17-18 সালে। 18 সালে, 18, হ্যাঁ 18-র দিকে, আমি তখন আমেরিকায় ছিলাম। এই চিকুনগুনিয়া ভাইরাসে আক্রান্ত ব্যক্তি, হুম, এই চিকুনগুনিয়া ভাইরাসে আক্রান্ত ব্যক্তি কি হয়, এটা মশার কামড়ে হয়, তাই না? এক ধরনের মশা আছে,
সেই মশা যদি এটা কামড় দেয় আর এই মশা ক্যারি করে, একদিক থেকে কিন্তু এই ভাইরাসটা বেশি মারাত্মক। কারণ কি জানো, যে মশা চিকুনগুনিয়ার জীবাণু বহন করে তোমাকে কামড়ালো, সে যদি আরেকজন মানুষকে কামড়ায় সে কিন্তু সে ভাইরাসে ইনফেক্টেড হবে। তো এই ভাইরাসটা কিন্তু আরএনএ ভাইরাস, দেখছো, সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ ভাইরাস। কারণ এই ভাইরাসগুলো এত বেশি স্প্রেড করে, কারণ হলো এদের কোনো এমআরএনএ তৈরি করতে অন্য কারো সাহায্য দরকার হয় না, বুঝছো। তো এই ভাইরাসগুলো বেশি মারাত্মক ডিএনএ ভাইরাসগুলোর চাইতে। আচ্ছা, হাউ ডু অ্যানিমাল ভাইরাস ইনফেক্ট সেল? এইখানে একটা কথা আছে, এইটা যদি তুমি ভালো করে বুঝো তাহলে তোমাদের জন্য ভাইরোলজি খুবই ইজি হবে। ভাইরাসগুলো কিভাবে এফেক্টেড। ইনফেক্টেড করে? এখন আমি মানুষ না, আমি মানুষ, এখন আমার বডির সারফেসে হলো আমার হেল্পার টি সেল আছে, যেটাকে বলা হয় CD4 টি সেল। বি সেল টি সেল সম্বন্ধে তোমাদের একটু ধারণা আছে। তো এই যে হেল্পার টি সেল, তারপরে হলো তোমার সাইটোটক্সিক টি সেল, CD4 মার্কার, ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন, এগুলো আমার বডির সারফেসে থাকে, বুঝছো। প্লাস বডির মেমব্রেনের কিছু প্রোটিন থাকে, যে প্রোটিনগুলো যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া প্রথমে তার হোস্ট হিসাবে বেছে নেয়। এই যে আমাদের বডির যে সারফেস প্রোটিন গুলো বা সারফেস মার্কার গুলো, এটাকে সিডি বলা হয়, ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন। এই সিডি প্রোটিন গুলো CD4 হেল্পার টি সেল, CD8 সাইটোটক্সিক, CD8 প্লাস টি সেল, সাইটোটক্সিক টি সেল, তারপরে কিছু কেমোকাইন সাইটোকাইন আছে, CCX4, CXCR4, CCR4, এইগুলো হলো সারফেসে থাকে মানুষের বা তোমার অ্যানিমেলের। তো এরা কি করে, এই সারফেস প্রোটিন গুলোকে, ভাইরাস গুলো তাদের হোস্ট হিসাবে ইউজ করে। মানে আমার CD4 টি সেল, এটাকে হেল্পার টি সেল বলা হয়, এই CD4 টি সেলে প্রথমে আক্রমণ করে, অর্থাৎ এসে বসে, বুঝছো, ভাইরাস গুলো আক্রমণ করার পরে, আমার কথাগুলো আগে শুনে যাও তারপরে তোমরা একটা রিয়েলাইজ করো। এসে বসার পরে কি করে, ভাইরাস CD4 কে ইনফেক্ট করলো, অর্থাৎ CD4 কে হোস্ট হিসেবে ইউজ করে সে CD4 এর কাছে বসলো। এখন CD4 তো সবাইকেই সাহায্য করে, এখন ওটা ভাইরাস নাকি সেটা তো সে বুঝবে না। CD4 কি করবে, যেহেতু ভাইরাসের মধ্যে ডিএনএ আরএনএ আছে, তো ওই ভাইরাসটাকে CD4 বলবে যে তুমি এমআরএনএ তৈরি করো, কারণ ওর কাজই হলো হেল্প, সাহায্য করা। সে এমআরএনএ তৈরি করবে কোথায়, নিউক্লিয়াসে। তাহলে ভাইরাস CD4 টি সেলকে আক্রমণ করলো, CD4 টি সেল তখন আক্রান্ত টি সেল, CD4 টি সেল কি করবে, তোমার বডিতে নিউক্লিয়াসে নিয়ে যাবে। সে নিউক্লিয়াসে নিয়ে যেতে হেল্প করবে। কি, কাকে হেল্প করবে, ডিএনএ আরএনএ কে। কার, ভাইরাসের ডিএনএ আরএনএ কে ওই জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে। এবার ভাইরাস তার নিজস্ব ডিএনএ আরএনএ গুলো থেকে এমআরএনএ তৈরি করবে, কপি করবে, ট্রান্সক্রিপশন করবে কোথায়, আমার, আমি হোস্ট, আমার নিউক্লিয়াসে। এখন তোমার এমআরএনএ তৈরি হয়ে গেল, কপি হয়ে গেল, ট্রান্সক্রিপশন হয়ে গেল। তোমরা জানো যদি শুধু এমআরএনএ তৈরি হলে তো লিভিং অর্গানিজম বাঁচতে পারবে না, তাদের প্রোটিনও তৈরি করতে হবে। এখন যখন এমআরএনএ তৈরি হয়ে যাবে, ভাইরাসের CD4 হেল্প করলো, তখন কি করে, ওই এমআরএনএ ওখান থেকে কিন্তু ওই ভাইরাসটা আবার এন্টার করবে কোথায়, যেহেতু এমআরএনএ তো কপি হয়ে গেছে, ও এন্টার করবে সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে কি হবে, প্রোটিন সংশ্লেষণ হবে, হ্যাঁ, প্রোটিন সিনথেসিস হবে, প্রোটিন তৈরি করলো সাইটোপ্লাজমে গিয়ে। এখন ভাইরাসটার প্রোটিন হলো, ডিএনএ আরএনএ হলো, হ্যাঁ, বা এমআরএনএ, তো কমপ্লিট একটা ভাইরাস হয়ে গেল। এরপরে কি হয়, কমপ্লিট ভাইরাসের একটা জিনোম তৈরি হচ্ছে, যেটাকে বলা হচ্ছে যে আমার ভাইরাসের প্যাকেজ। হুম, সেটা আবার কমপ্লিট ভাইরাসটা কি হবে, বার্ডিং বা ফিশিয়ান প্রসেসে, অর্থাৎ ওই তোমার হিউম্যান থেকে অন্য একটা হিউম্যানে ছড়াবে ভাইরাসটা। এই প্রক্রিয়ায় চলে যাবে, সে অন্য ভাইরাসে যাবে। ভাইরাসের একটা নির্দিষ্ট সময় পরে তোমার বডি থেকে, তুমি যদি মনে করো ওই ভাইরাসকে প্রোটেক্ট করতে পারো ইন্টারনালি, না হলে ভাইরাসটা সার্টেন টাইম পরে তোমার বডি থেকে অন্য একটা মানুষকে আক্রমণ করবে, পাশাপাশি যদি থাকে। হ্যাঁ, এইভাবে হলো তোমার ভাইরাসের লাইফ সাইকেল গুলো চলে। হুম, হিউম্যানের ক্ষেত্রে এটা এরকম হতে পারে, প্লান্টের ক্ষেত্রে আলাদাভাবে হতে পারে। তো এখানে অ্যানিমেল মানেই কিন্তু আমরা অ্যানিমেলের মধ্যে পড়ি নাকি, আমরা হায়ার অ্যানিমেল নাকি, জি স্যার, উন্নত। উন্নত। আচ্ছা, তাহলে আমি যে কথাটা বললাম এই কথাটা আমি একবার পড়ি, তারপরে তোমরা আমাকে কোশ্চেন করো।
অ্যানিমেল ভাইরাস লাইক আদার ভাইরাস ডিপেন্ডেন্ট অন হোস্ট সেল। তাহলে এই যে কোভিড-19 ভাইরাস, এটা তো অ্যানিমেলকে আক্রমণ করে, এই জন্য একে বলা হচ্ছে যে অ্যানিমেল ভাইরাস, ঠিক আছে। তারপরে চিকুনগুনিয়া ভাইরাস, তারপরে হলো তোমার ওই যে ইবোলা ভাইরাস, এগুলো কিন্তু মানুষই আক্রমণ করে নাকি, বা প্রাণীকেও, ইবোলা কিন্তু প্রাণীকেও আক্রমণ করছে, গরু টরু তো আক্রমণ করছে। স্যার চিকুনগুনিয়া তো আগে তো মশারই আক্রমণ করে। হ্যাঁ হ্যাঁ, মশা আক্রমণ করে না, মশা ক্যারি করে ওই ভাইরাসটা, ভাইরাস ক্যারি করে মশা। আর তারপরে যখন ওই ভাইরাসটা যেহেতু ক্যারি করে, ক্যারিয়ার হিসেবে থাকে সে, তখন তোমার বডিতে ওই ভাইরাসটা যখন বাইট করবে, তখন বডির CD4 টি সেলের সাথে ওই ভাইরাসটা বাইন্ড করে, যে সিস্টেম বললাম আমি। আচ্ছা, অ্যানিমেল ভাইরাস একটু পড়ি, তারপর আরো 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 বুঝতে পারবে। দেখো, অ্যানিমেল ভাইরাস লাইক আদার ভাইরাস ডিপেন্ডেন্ট অন হোস্ট সেল টু কমপ্লিট দেয়ার লাইফ সাইকেল, তাই না? তাহলে হোস্ট সেলটা দরকার, ডিপেন্ড করে হোস্ট সেলের উপর। এখন তুমি হোস্ট সেল একটা মরা কাঠ রাখো, হোস্ট সেলে একটা তুমি প্লাস্টিকের জিনিস রাখো, তাহলে এই কি চিকুনগুনিয়া ভাইরাস বলো আর কোভিড-19 ভাইরাস গুলো, এগুলো কি বাঁচতে পারবে? পারবে না। তাহলে কি ডিপেন্ড অন হোস্ট সেল, সেগুলো বেঁচে থাকে হলো তাদের লাইফ সাইকেলটা কমপ্লিট করে হোস্ট সেলের উপর নির্ভর করে, তাই না? আমি মানুষ, কোভিড-19 আমাকে হোস্ট হিসাবে ইউজ করে তার লাইফ সাইকেলটা কমপ্লিট একটা ভাইরাস বানায় ফেললো, তারপর আরেকটা মানুষকে আক্রমণ করতে পারবে, তাই তো? In order to reproduce, a virus must infect a host cell and reprogram it into make more virus particle. যেগুলো বললাম, হোস্ট সেলকে আক্রমণ করে তার লাইফ সাইকেল কমপ্লিট করলো, শত শত হাজার হাজার ভাইরাস ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন করে কমপ্লিট করে রাখলো তাদের জীবনচক্র, দেন আর একটা মানুষকে আক্রমণ করবে। দ্য ফার্স্ট কি স্টেপ ইন ইনফেকশন ইজ রিকগনিশন। প্রথমকে বলা হচ্ছে যে ইনফেকশন রিকগনিশন বলতে ওই ভাইরাসটা কাকে ইনফেক্ট করবে। আমাদের যদি মানুষ হয় তাহলে আমাদের বডির সারফেস মার্কারকে আক্রমণ, সারফেস প্রোটিনকে, সেটাকে বলে হলো CD4 টি সেল। নর্মালি যে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, হিউম্যানের ক্ষেত্রে CD4 টি সেলকে আক্রমণ করে, কারণ এই CD4 টি সেল হেল্পার টি সেল, যা তোমাদের বডির ইন্টারনালি এবং আউটসাইড থেকে যেসব প্যাথোজেন আসে সবাইকে হেল্প করে, ওর কাজে হেল্প করা, এই জন্য একে হেল্পার টি সেল বলা হয়। অ্যানিমেল ভাইরাস, তবে নর্মাল টি সেল, যেটা নর্মাল CD4 টি সেল, সে কিন্তু ইন্টারনালি হেল্প করে, কিন্তু ইনফেক্টেড যেটা সেটা আবার ওই ভাইরাসকে হেল্প করবে। দ্য ফার্স্ট স্টেপ ইনফেকশন ইজ রিকগনিশন। কোথায় ভাইরাসটা হিউম্যানের কাকে হোস্ট হিসেবে ইউজ করবে, এটা প্রথমে রিকগনাইজ করে। অ্যান অ্যানিমেল ভাইরাস হ্যাজ স্পেশাল সারফেস মলিকুল দ্যাট লেট ইট বাইন্ডস টু রিসেপ্টর অন দ্য হোস্ট সেল মলিকুল। যেহেতু অ্যানিমেল ভাইরাসের স্পেশাল সারফেস মলিকুল আছে, যেটা আমি বললাম CD4 টি সেল আছে, স্পেশাল সারফেস মলিকুল bind to receptor on the host cell membrane. তো এই CD4 টি সেলের যে রিসেপ্টর আছে, মানে রিসেপ্টর বলতে রিসিভ করার যে ইয়াটা আছে CD4 টি সেলের, তোমার কি বলবো, যে পোরশনটা আছে, সে ওই জায়গাটাকে রিসিভ করে। once attached to a host cell, animal virus may enter a variety of ways: by endocytosis, where the membrane folds in; by making channel in host membrane through the DNA RNA can be injected; for envelope viruses, by fishing with the membrane and releasing the capsid of the cell. আচ্ছা, এখানে দেখো অ্যানিমেল ভাইরাস গুলোর ক্ষেত্রে তোমরা একটা জিনিস জানো, যে ভাইরাসের অ্যানিমেলের ক্ষেত্রে কিন্তু অ্যানিমেলের কোনো কি সেল ওয়াল নাই, তাই না? অ্যানিমেলের সেল ওয়াল নাই, কিন্তু ব্যাকটেরিয়ার সেল ওয়াল আছে, রাইট? অর্থাৎ জি স্যার। সেল ওয়াল থাকাতে কি হয়, অ্যানিমেলের ক্ষেত্রে যেহেতু সেল ওয়াল নাই, এ সরাসরি কিন্তু আমার CD4 টি সেলকে আক্রমণ করে। অর্থাৎ আমাদের উপরের দিকে সেল ওয়াল কিন্তু একটা পর্দার মতো, যে কোনো বহিঃশত্রুর আক্রমণকে কিন্তু প্রোটেক্ট করার জন্য সেল ওয়াল ইম্পর্টেন্ট। কিন্তু যেহেতু আমরা হায়ার অ্যানিমেল, আমাদের কোনো সেল ওয়াল নাই, সরাসরি ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো আমাদের শরীরে আক্রমণ করে। কোথায় আক্রমণ করে? হিউম্যানের ক্ষেত্রে সারফেস মলিকুলগুলো আক্রমণ করে। সারফেস মলিকুল বলতে কি, CD4 টি সেল মূলত সারফেস মলিকুল, এই সারফেস মলিকুলকে আক্রমণ করে এবং এই CD4 টি সেলকেই সে রিসেপ্টর হিসেবে ইউজ করে। হ্যাঁ, রিসেপ্টর বলতে সে রিসিভ করে, কাকে রিসিভ করে? ভাইরাসকে রিসিভ করে, এই রিসেপ্টর হিসেবে ইউজ করে আমাদের অ্যাজ এ হোস্ট হিসাবে ইউজ করার পরে সে ওই যে বললাম যেটা, যে প্রসেসে তোমার বাই এন্ডোসাইটোসিস প্রসেস, এন্ডোসাইটোসিস একটা প্রসেস, যে প্রসেসে ভাইরাস গুলো কি হয় জানো,
ভাইরাসগুলো ডিএনএ, আরএনএ এবং প্রোটিন সংশ্লেষণ অ্যাকচুয়ালি কপি করার পরে যে প্রোটিন সংশ্লেষণ হয় এই এন্ডোসাইটোসিস প্রসেসে, অর্থাৎ টোটাল কমপ্লিট একটা ভাইরাসের ফরম্যাট তৈরি করে ফেলে। আচ্ছা, আফটার দ্য ভাইরাস ইউজ দ্য হোস্ট সেল রিসোর্স টু মেক নিউ ভাইরাল প্রোটিন অ্যান্ড জেনেটিক ম্যাটেরিয়াল, যেটা বললাম আমি, viral particle assembly and prepared to exit the cell. Envelope animal virus may bud from the cell membrane as they form, taking a piece of plasma membrane or internal membranes in the process. In contrast, non-envelope viruses, particles such as rhinovirus typically build in infected cells until the cell burst or dies and the particles are released. আচ্ছা, এখন বিভিন্ন ভাইরাস আছে যেগুলো এনভেলপ ভাইরাস, যেগুলো এনভেলপ সারা ভাইরাস। তো এই এনভেলপ ভাইরাসগুলো নরমালি কি হয়, এরা এই বার্স্ট সেল বাস্ট অথবা সেলগুলোকে মেরে ফেলে, তারপরে সেখান থেকে ওই ভাইরাসগুলো রিলিজ হয়ে অন্য একটা মানুষের কে আক্রমণ করে। কারণ হলো, যদি কোনো ভাইরাসের আউটসাইডে সেল মেমব্রেনের স্ট্রাকচার থাকে, অর্থাৎ এনভেলপ দেওয়া থাকে, উপর দিকে একটা পর্দা দেওয়া থাকে, তাহলে ওই পর্দাটা যতক্ষণ পর্যন্ত বাস্ট না হবে ততক্ষণ পর্যন্ত ভাইরাসটা তো ওই পর্দার বাইরে বের হয়ে যেতে পারবে না, তাই না? এটা এনভেলপ ভাইরাসের ক্ষেত্রে। এখন তোমাকে আক্রমণ করলো একটা ইনভেলপ ছাড়া ভাইরাস এবং একটা ইনভেলপ ভাইরাস। এখন তুমি আক্রান্ত হলা ইনভেলপ ছাড়া ভাইরাস, যে ভাইরাসটা সরাসরি, যেহেতু এনভেলপ নাই, একটা কমপ্লিট ভাইরাস তোমার বডির মধ্যে তৈরি করে, তার এনভেলপ না থাকাতে সে সরাসরি কি অন্য ফিশন বা বাডিং প্রসেসে সরাসরি অন্য একটা মানুষকে আক্রমণ করলো। এখন আরেকটা ভাইরাস যেটা এনভেলপ ভাইরাস, রিহানো ভাইরাস বলতেছে, এই এনভেলপ ভাইরাসটা কি হচ্ছে, তোমার বডিতে কমপ্লিট তৈরি হলো একটা ভাইরাস, হ্যাঁ, আক্রমণ করার পরে কমপ্লিট তৈরি হলো, হওয়ার পরে ওই এনভেলপটা বাস্ট হতে হবে। কারণ এনভেলপটার উপরে সেল মেমব্রেন দিয়ে যে আবৃত করা আছে, ওটা যদি বাস্ট না হয়, তাহলে ভাইরাসের ম্যাটেরিয়াল গুলো অন্য ডিএনএ আরএনএ গুলোকে অন্য কোনো মানুষকে আক্রমণ করতে পারবে না। এটা হলো মূলত এখানে আমি যে সিকোয়েন্সটা বলতেছি, আমি হিউম্যান, আমার CD4T সেল আছে, সেই CD4T সেলে কোভিড-19 ভাইরাস আক্রমণ করলো। এখন এই কোভিড-19 ভাইরাসের যে আরএনএ ভাইরাস, এই আরএনএ ভাইরাসটা কি করে, CD4T সেল তখন কি বলে যে তুমি নিউক্লিয়াসে যাও, আমার বডির নিউক্লিয়াসে যাও, নিউক্লিয়াসে গিয়ে তখন কোভিড-19 এর আরএনএ ভাইরাসটা একে প্রচুর এমআরএনএ তৈরি করে ডাইরেক্টলি, যেহেতু এটা পজিটিভ সেন্স আরএনএ ভাইরাস ডাইরেক্টলি এমআরএনএ তৈরি করে। তাহলে এখানে ট্রান্সক্রিপশন করে লক্ষ লক্ষ কোভিড-19 ভাইরাসের কপি তৈরি করলো, করে তারপরে কি করে, যেহেতু এখানে এমআরএনএ তৈরি হলো, তাহলে প্রোটিন করতে হবে। তখন এই কোভিড-19 ভাইরাসটা এন্টার করে কোথায়, সাইটোপ্লাজমে চলে যায়, সাইটোপ্লাজমে গিয়ে ওখানে প্রোটিন তৈরি করে, এই যে কমপ্লিট হয়ে গেল, ডিএনএ আরএনএ হলো এবং প্রোটিন তৈরি হলো, তাহলে কমপ্লিট একটা ভাইরাস হয়ে গেল। এরপরে কি, এইটা ফিশন পদ্ধতিতে, মানে এখানে তুমি ওই যে 3 ফিট দূরত্বে থাকেন, হাসি কাশির মাধ্যমে বা এমনিতেই স্নেজিং এর মাধ্যমে তোমার পাশে থাকলে 3 ফিটের মধ্যে তুমি আবার ইনফেক্টেড হয়ে গেলা, এইভাবে সে ইনফেক্টেড করে। আরেকটা কথা বলে রাখি, যেহেতু আমাদের অ্যানিমেলে বা হিউম্যানে সেল ওয়াল নাই, সরাসরি ভাইরাসগুলো আমাদের সারফেস আক্রমণ করে এবং এই প্রসেসকে আক্রমণ করার পরে যে প্রোটিন তৈরি করে, এই প্রোটিন তৈরি করার পদ্ধতিকে বলা হচ্ছে যে এন্ডোসাইটোসিস প্রসেস। বোঝা গেছে? এন্ডোসাইটোসিস প্রসেস। কিন্তু প্লান্টের ক্ষেত্রে যেটা হয়, যেহেতু সেল ওয়াল আছে, ওরা কিন্তু অন্য প্রসেসে তোমার বা ব্যাকটেরিয়া ইনফেকশন গুলো ঘটে, সেটা আমরা আলোচনা করব। তাহলে এই প্রসেসটা কি তোমরা বুঝতে পারছো? জি স্যার, নিজে নিজে পড়লে মনে হয় আরেকটু ক্লিয়ার হবে। নিজে নিজে পড়ার তো দরকারই নাই, জাস্ট অ্যানিমেলের ক্ষেত্রে কাকে হোস্ট হিসেবে ইউজ করে, আমাদের CD4T সেল, যেটাকে রিসেপ্টর টি সেল বলা হয় বা হেল্পার টি সেল বলা হয়, একে রিসেপ্টর হিসেবে ইউজ করে বা হোস্ট হিসেবে ইউজ করে। তারপরে এই CD4 লিড করতে পারবে না, পারবে? না স্যার। তাহলে প্রোটিন তৈরি করে ফেললে কমপ্লিট হয়ে গেল ভাইরাসটা। এখন তোমার অন্য মানুষকে আবার আক্রমণ করবে, ওখান থেকে সে ফিশন পদ্ধতিতে বা বার্ডিং পদ্ধতিতে চলে যাবে। যদি এনভেলপ ভাইরাস হয়, তাহলে সেল মেমব্রেনটা বাস্ট হয়ে আবার অন্য মানুষ আক্রমণ করবে। এটা হলো অ্যানিমেল ভাইরাসের ইনফেকশন প্রসেস। ক্লিয়ার? জি স্যার। এখন যদি ক্লিয়ার না হও, কিছু করার নাই, পড়লে আরো ভালো বুঝতে পারবো। টিচারকে জিজ্ঞেস করেন না।
আচ্ছা, জিজ্ঞাসা করব দেখি। এরপর আমরা এইচআইভি লাইফ সাইকেল আসবো, এটা একটু জিজ্ঞাসা করে নিই। এই চ্যাপ্টারটা বড়, আজকে হয়তো অ্যানিমেল পর্যন্ত শেষ করবো, তারপর প্লান্টে যাব। কারণ এই জিনিসগুলো না বুঝতে পারলে না কিচ্ছু করার নাই আর কি, এটা প্র্যাকটিক্যালি জীবন। আচ্ছা, একটু ওষুধ বিক্রি করি। শরীফুল ইসলাম, হ্যাঁ ইয়েস স্যার। বুঝতে পারছো? জি স্যার, মোটামুটি স্যার। একটু বলো তো কি বললাম। স্যার এই ভাইরাসটা আমাদের কিভাবে ইনফেক্টেড হবে সেটা পড়াইছেন এখন। এখন স্যার ভাইরাসটা প্রথমে আমাদের অ্যানিমাল সেলে এসে হেল্পার টি সেলকে আর কি সিডি ফোর রাইট, কে এটা হোস্ট হিসেবে ব্যবহার করবে বা রিসেপ্টর হিসেবে ব্যবহার করবে। গুড। ব্যবহার করে আমাদের নিউক্লিয়াসে আসবে স্যার। নিউক্লিয়াসে যেটা আসবে মানে আরএনএ হিসাবে, আরএনএ বা ডিএনএ আসবে। ওইটা আবার যেটা করবে আহ করে নিউক্লিয়াসে ওইটা থেকে আবার মেসেঞ্জার আরএনএ তৈরি করবে। মেসেঞ্জার আরএনএটা আবার সাইটোসলে বা সাইটোপ্লাজমে যাবে হলো আরএনএ হয়েছে মেসেঞ্জার আরএনএ হবে এখানে। আর এটাই পরবর্তীতে আক্রমণ করবে আর কি। প্রোটিন তৈরি করবে ইয়াতে গিয়ে, সাইটোসেলে গিয়ে। হ্যাঁ, গুড। ভেরি নাইস, ভেরি নাইস, খুবই সুন্দর হয়েছে। তাহলে মনে হচ্ছে যে আমার পড়ানো সার্থক। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এইবার আসি। এতক্ষণ তো বললাম আমরা, তাহলে আর আমি বুঝতে পারছি তোমরা অনেকেই বুঝতে পারছো। যদি না বুঝতে পারো আমি আবার রিপিট করব, নো প্রবলেম। আমি দেখি এবার একটু এইচআইভি লাইফ সাইকেলে আসি। আচ্ছা, তোমরা জানো যে এইচআইভি একটা রেট্রোভাইরাস, তাই না? এইচআইভি রেট্রোভাইরাস। আমরা এগুলো ভাইরাস না, একটা মানুষের বডিতে কি কি ভাইরাস দেওয়া আছে, এই জিনিসগুলো দেওয়া আছে। তো আমরা এগুলো নিয়ে পড়বো না, আমরা মূলত এইচআইভিটা নিয়ে পড়বো। তোমরা জানার জন্য এগুলো পড়ে নিতে পারো, হ্যাঁ, কোথায় কোন ভাইরাসগুলোর উৎপত্তি সেটা জানতে পারো এখান থেকে। তো এটা তোমাদের পরীক্ষা দিলে দেখে দেখে লিখতে লাগলেও ভুল হবে। তোমরা একটু জেনে রাখবে এটা, যে ভাইরাস পড়ছে তো এই 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 ছবিটা তোমাদের কাজে লাগবে ভবিষ্যতে। তুমি এক প্রিন্ট নিয়ে, কালার প্রিন্ট নিয়ে তুমি তোমার ইয়াতে রাখতে পারো, বুঝছো? কাজে লাগবে যে এই কোন ভাইরাসটা কোন ধরনের কি। আচ্ছা, আমার রিসার্চ ছিল পিএইচডি এই যে HTLV1, হিউম্যান টি লিম্ফোসাইট ভাইরাস 1 টাইপ 1। এটা একটা রেট্রো ভাইরাস, আমার পিএইচডির কাজ ছিল। তো যাই হোক, এবার আমরা যে জিনিসটা আসবো সেই জিনিসটা হলো এইচআইভি, তাই না? এতক্ষণ এইচআইভি সম্বন্ধে বললাম, এইচআইভি নিয়ে আমরা একটু কথা বলি। যেহেতু তোমরা ভাইরাস ইনফেকশন, এইচআইভি তো অ্যানিমেলকে আক্রমণ করে, এইচআইভি ভাইরাস, তাই না? যার জন্য কি হয়, এইডস রোগ হয়। তো এখানে দেখো রেট্রোভাইরাস ফাউন্ড ইন বাল্টিমোর গ্রুপ 6, 6 নম্বর গ্রুপে হয়, তাই না? 6 নম্বর গ্রুপটা কি, 2 কপিজ অফ সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস থাকে। যে আরএনএ ভাইরাসটা কি হয়, রিভার্স ট্রান্সক্রিপ্টেজের মাধ্যমে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাস হয়, তারপরে ওখান থেকে এমআরএনএ ভাইরাস হয়, রাইট? ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। দেখতে পাচ্ছ রেট্রোভাইরাস ফাউন্ড ইন বাল্টিমোর গ্রুপ 6। তোমরা যখন ক্লাসিফিকেশনে পড়েছো তখন 6 নম্বর গ্রুপের এটা, তাই না? রেট্রোভাইরাসটা have a unique and fascinating life cycle. There are special importance because human immunodeficiency virus, the virus that cause acquired immunodeficiency symptoms or AIDS, is a retrovirus. A retrovirus is a single stranded RNA and come into 2 copies per viral particle. প্রত্যেকটা ভাইরাল পার্টিকেল দুইটা কপি ক্যারি করে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ কপি ক্যারি করে, তাই না? The RNA must be converted into double stranded DNA by an enzyme reverse transcriptase, reversing the normal flow of information from DNA to RNA to protein in cells. যখন নাকি এই যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজের মাধ্যমে আরএনএটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ হলো, রিভার্স ট্রান্সক্রিপ্টেজের মাধ্যমে তারপরে ওই ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএটা কি হবে, এমআরএনএ তৈরি করবে, তারপরে এমআরএনএ থেকে কি হবে, প্রোটিন হবে, তাই না? জি স্যার। Okay, the double stranded DNA entered the nucleus of the host cell. ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএটা কি হয়, নিউক্লিয়াসে যায় কিসের জন্য, সে এমআরএনএ তৈরি করার জন্য, তাই তো? হোস্ট সেল and is inserted into 2 host genomes by an enzyme called integrase. Integrase mRNA can then be made by transcription of viral DNA, which as a permanent part of the host cell genomes is called provirus. The mRNA is
read to produce viral protein and may also serve as a genome on new particles the assembly and birth from the cell। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, দেখো সব ভাইরাসই আমি যেটা বললাম অ্যানিমাল ভাইরাস গুলো ওই প্রসেসে কাজ করে, হ্যাঁ, কিন্তু একটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে যে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস গুলো সরাসরি এমআরএনএ তৈরি করে নিউক্লিয়াসে গিয়ে, তাই না? এটা তো আমরা জানি নাকি? জি স্যার। অথবা যে সকল আরএনএ ভাইরাস আছে পজিটিভ সেন্স, তারা সরাসরি এমআরএনএ তৈরি করতে পারে। কিন্তু যে সকল ভাইরাস নাকি রেট্রো ভাইরাস, তারা কিভাবে নিউক্লিয়াসে যাবে, তারা কিভাবে, কারণ তারা তো হলো আরএনএ থেকে তাদের ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি হতে হবে। তো এই আরএনএ থেকে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএটা তৈরি হওয়া পর্যন্ত এরা কোন জায়গায় এটা তৈরি হয়, জায়গাটা কোথায়, এটা একটা তোমাদের কোশ্চেন আসতে পারে না? কারণ হলো যে এই আরএনএ ভাইরাসটা যেটা নাকি রেট্রো ভাইরাস, তাদের দুইটা কপি থাকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। তো এই আরএনএটা সরাসরি এমআরএনএ তৈরি করতে পারে না, পারে কি? কোভিড এর মতো এরা পারে? রেট্রো না। ভাইরাস পারে না। তো এই যে আরএনএ ভাইরাসটা, তাহলে এই আরএনএ ভাইরাসটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ করার জন্য কোন জায়গায় অবস্থান করবে? এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের মাধ্যমে। তাদের অবস্থানটা কোথায়? স্যার এমনকি- নিউক্লিয়াস। না, একটু দেখো, আমি তাহলে বলি। এই দেখো লাইফ সাইকেলটা দেখো, তোমরা এটা ক্লিয়ার সুন্দর বুঝতে পারবা। দেখো, diagram below shows the key life stage of the HIV virus and extend the responsible most processes। দেখো, এক নাম্বার খুব ভালো করে খেয়াল করো। এক নাম্বার এখানে গোল দেওয়া আছে, HIV binds to its receptor on host cell। HIV ভাইরাসটা বাইন্ড করে হোস্ট সেলের রিসেপ্টরের উপরে। ওই যে রিসেপ্টর কোনগুলো দেখো তো, এই যে এগুলো সবুজ সবুজ যেটা গুটি গুটি, এগুলো রিসেপ্টর, তাই না? তাহলে এই যে এখানে দেখো, এই যে রিসেপ্টর, এখানে কিন্তু সরি এটা হলো এইচআইভি ভাইরাস, এটা পুরোটা এইচআইভি ভাইরাস। আর হোস্ট সেলের রিসেপ্টরে যে হলুদ দেখতেছো, CD40 সেল রিসেপ্টর, CD40 সেল, এই যে হলুদ এটা। আর এটা পুরো এইচআইভি ভাইরাস, হ্যাঁ, এইচআইভি ভাইরাস। এটা হলো স্পাইক প্রোটিনের মতোই প্রোটিন। আর এখানে 2 কপিজ অফ আরএনএ ভাইরাস আছে, আর একটা মেমব্রেন আছে আউটসাইড সাইডের, গ্লাইকোপ্রোটিন। তাহলে এইটা হলো এইচআইভি ভাইরাসের, এটা হলো গ্লাইকোপ্রোটিন। এই যে গ্লাইকোপ্রোটিন, এগুলো যেটাকে আমরা বলি স্পাইক প্রোটিন কোভিড এর ক্ষেত্রে, আর এটার ক্ষেত্রে এইচআইভির ক্ষেত্রে আউটসাইডে যে প্রোটিনের যে এরকম থাকে, এটা হলো গ্লাইকোপ্রোটিন। তাহলে এটা হলো এইচআইভি ভাইরাস, এর ভিতরে 2টা কপি আছে আরএনএ এর, আর এই যে গ্লাইকোপ্রোটিন আছে গুটি গুটি এটা। তাহলে এই গ্লাইকোপ্রোটিন গুলো কি করে, যেমন কোভিড এর স্পাইক প্রোটিনের সাথে বাইন্ড করে অন্য ভাইরাস গুলো রিসেপ্টরের সাথে, আর এটা হলো গ্লাইকোপ্রোটিনের সাথে বাইন্ড করে, তাই না? তাহলে এই ভাইরাসের গ্লাইকোপ্রোটিনের সাথে আমার কি করতেছে, রিসেপ্টরের সাথে বাইন্ড করতেছে। কার রিসেপ্টর? আমার রিসেপ্টর, তাই না? CD40 সেলের সাথে বাইন্ড করতে, হোস্ট সেলের রিসেপ্টরের সাথে বাইন্ড করতেছে। ওকে, বাইন্ড করার পরে এখানে আবার কো রিসেপ্টরও থাকে, CCR5, এগুলো হলো কেমোকাইন। কো রিসেপ্টরও থাকতে পারে, এটা হলো এইচআইভির ক্ষেত্রে কো রিসেপ্টরও আছে, একেও সাহায্য করে। এটা হলো এক ধরনের কেমোকাইন, CCR4 কেমোকাইন রিসেপ্টর 5, CCR5। তো এটা এক ধরনের কো রিসেপ্টর, তোমরা এটাও মেনশন করতে পারো, এটা না দিলেও খুব বেশি অসুবিধা নাই। তো এখন 2 নম্বর স্টেজে কি হয় দেখো, এটা বাইন্ড করলো না, বাইন্ড করার পরে এই জায়গায় দেখো এক জায়গায় যুক্ত হলো কোরিসেপ্টর, রিসেপ্টর এবং এই ভাইরাস পার্টিকেলটা, তাই না? এইচআইভি একসাথে একটা কমপ্লেক্স তৈরি করলো, তাই না? কমপ্লেক্স তৈরি করার পরে 2 নম্বর জায়গায় কি হলো, কি দেখো, ভাইরাল আরএনএ, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, ইন্টিগেজ এন্ড আদার ভাইরাল প্রোটিন এন্টার দ্য হোস্ট সেল। তোমাদের কাছে এখানে একটা কোশ্চেন আসতে পারে না, স্যার এটা তো আরএনএ ভাইরাস, আরএনএ ভাইরাসটা কি হচ্ছে আমাদের, এই যে হোস্ট সেলের রিসেপ্টর CD4, আরএনএ ভাইরাসের গ্লাইকোপ্রোটিনটা হোস্ট সেলের CD4 এবং কোরিসেপ্টরের সাথে বাইন্ড করে কমপ্লেক্স তৈরি করতেছে। এখন এটা তো আমার আরএনএ ভাইরাসটাকে কি করতে হবে, ডিএনএ ভাইরাস হতে হবে। তাহলে কি হতে হবে, এই যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, ইন্টিগেজ এন্ড আদার ভাইরাল প্রোটিন এন্টার দ্য হোস্ট সেল। তাহলে এই হোস্ট সেলের বাইরে কিন্তু এখানে দেখো হোস্ট সেলের মধ্যে কিন্তু এখানে এন্টার করতে হবে। এন্টার করতে হলে কি করতে হবে, এন্টার করতে হলে আমার রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের মাধ্যমে ওটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি হতে হবে। না হলে কি ভাই এর মধ্যে এন্ট্রি হতে পারবে নিউক্লিয়াসের ভিতরে?
না স্যার, এন্টার করতে পারবে না। এন্টার করতে পারবে না। আচ্ছা, এখন এই এন্টারটা দেখো, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পদ্ধতিটা এখানে দেখো, একটা জিনিস দেখো, এখানে কিন্তু দুইটা পার্ট দেওয়া আছে। এটা কিন্তু সাইটোপ্লাজম, দেখতেছো গোলটা? জি স্যার। আই এম সরি, এটা নিউক্লিয়াস। আই এম সরি 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 সরি, এটা নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস। আর এটা আউটসাইড গুলো সেগুলো সবই হলো সাইটোপ্লাজম। এটা সাইটোপ্লাজম, আউটসাইডটা সবই সাইটোপ্লাজম, আর এটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস দেখতেছো ডিমের মতো যেটা, জি। এটা হলো নিউক্লিয়াস, এটা হলো নিউক্লিয়াস। আচ্ছা, তাহলে এখানে ভাইরালটা, এই যে ভাইরাল আরএনএটা কি হলো, এ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম এবং ইন্টিগ্রেজের মাধ্যমে ইন্টিগ্রেশন করে কি এবং করতেছে, এটা সে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি করতেছে। ডাবল হ্যাঁ, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি করে এটা কোথায় তৈরি করতেছে, এটা কিন্তু সেলের সাইটোপ্লাজমে তৈরি করতেছে, সাইটোপ্লাজমের মধ্যে, আউটসাইড আউটসাইড লেয়ারের মধ্যে করতেছে, বা সেলের সাইটোপ্লাজমের মধ্যে করতে পারে, বা এটা আউটসাইড লেয়ারই বলা যায়, বা মেমব্রেনের মধ্যে, কিন্তু সাইটোপ্লাজমই বলা হয় অনেক সময়। আচ্ছা, তারপর 3 নম্বর দেখো, ভাইরাল আরএনএ ইজ রিভার্স ট্রান্সক্রিপ্ট টু মেক ডিএনএ। 3 নম্বরটা, তাহলে এখানে সে কপি করে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি করতেছে আরএনএ থেকে। এই ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএটা আমাদের কি করতেছে, সেলে এন্টার করা হচ্ছে। এন্টার করে এই যতক্ষণ পর্যন্ত ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ না হলো, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে সেলের আউটসাইড লেয়ার মেমব্রেন এবং সাইটোপ্লাজমের মধ্যে থাকতেছে। তারপরে কি হচ্ছে, viral DNA enter the nucleus and integrates into the host সেলস cell আর DNA। সে হ্যাঁ এন্টার হচ্ছে কোথায়, ভাইরাল ডিএনএ এন্টার করতেছে নিউক্লিয়াসের মধ্যে। কখন এন্টার করবে, যখন সে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি করবে তারপরে। তাহলে এই যে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি করা পর্যন্ত এই ভাইরাসটা, এই যে আরএনএ ভাইরাসটা, যখন নাকি রিসেপ্টর এবং কোরিসেপ্টরের সাথে বাইন্ড করে একটা কমপ্লেক্স তৈরি করলো, কমপ্লেক্স তৈরি করার পরে এই আরএনএ ভাইরাস কার রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইন্টিগ্রেজ এই এনজাইমগুলোর মাধ্যমে সে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি করতেছে ট্রান্সক্রিপশনের মাধ্যমে, রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত সে এই ভাইরাসটা তার আউটসাইড লেয়ারের, অর্থাৎ আমাদের হিউম্যানের হোস্ট সেলের আউটসাইড লেয়ার এবং সাইটোপ্লাজমের মধ্যেই কাজ করতেছে, ঠিক আছে? এটা হোল সাইটোপ্লাজম, তাহলে আউটসাইড লেয়ার এবং সাইটোপ্লাজমের মধ্যে কাজ করতেছে, ঠিক আছে? তাহলে এই পার্টটা, যে পার্টটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি করার আগ পর্যন্ত, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি করা পর্যন্ত আর কি, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি করা পর্যন্ত, অর্থাৎ রিসেপ্টরের সাথে বাইন্ড করা থেকে শুরু করে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি করা পর্যন্ত কোথায় কাজ করতেছে এই প্রসেস গুলো, সেলের সেল মেমব্রেন এবং সাইটোপ্লাজমে। ওকে, ক্লিয়ার? 2 স্টেপ 3 স্টেপ কোথায়, সেলের সেল মেমব্রেনে এবং সাইটোপ্লাজমে, এটা সবই সাইটোপ্লাজম, আর এটুকু হলো নিউক্লিয়াস। যখন ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি হচ্ছে, 4 নম্বর দেখো, ভাইরাল ডিএনএ এন্টার দ্য নিউক্লিয়াস এন্ড ইন্টিগ্রেটস ইনটু দ্য হোস্ট সেল ডিএনএ। 4 নম্বরটা কিন্তু যখনই তৈরি হয়ে যাচ্ছে তখন কোথায় যাচ্ছে, নিউক্লিয়াসে যাচ্ছে, রাইট? বুঝতে পারতেছো? এই ভাইরাসটা যখন ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি হচ্ছে তখন সে নিউক্লিয়াসে যাচ্ছে। নিউক্লিয়াসে গিয়ে কি তৈরি করবে, এমআরএনএ তৈরি করবে সরাসরি ট্রান্সক্রিপশনের মাধ্যমে। এই যে এমআরএনএ তৈরি করতেছে এখানে, এখানে শেষে দেখো ইন্টিগ্রেজ ভাইরাল ডিএনএ হোস্ট ডিএনএ নিউ ভাইরাল আরএনএ ট্রান্সক্রাইব ফ্রম প্রোভাইরাস। এখানে প্রোভাইরাস বলে একটা কথা আছে, যে প্রোভাইরাসটা আসলে কি হয় জানো, প্রোভাইরাসটা হলো তোমার ভাইরাসের আগের অবস্থা, কমপ্লিট একটা ভাইরাসের আগের অবস্থা। আগের অবস্থা বলতে সে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করতেছে, এমআরএনএটা পরে যখন সে প্রোটিন তৈরি করবে, এই এমআরএনএ থেকে হোস্ট ডিএনএ, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করার অবস্থাটাকে আমরা প্রোভাইরাস স্টেজ বলি। কারণ ভাইরাস কমপ্লিট হওয়ার আগের অবস্থাকে বলি আমরা প্রোভাইরাস স্টেজ। যখন সে প্রোটিন তৈরি করে ফেলতেছে তাহলে তো কমপ্লিট ভাইরাস হয়ে গেল, তাই না? এই যে ভাইরাসের কি হচ্ছে, আরএনএ, নিউ ভাইরাসের আরএনএ থাকতেছে, প্রোটিন থাকতেছে, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো প্রোটিন কোথায় হচ্ছে, 5 নম্বর স্টেজে দেখো, নিউ আরএনএ অ্যাক্ট অ্যাজ ভাইরাল জিনোম আর ট্রান্সলেটেড টু মেক ভাইরাল প্রোটিন। এই যে গোল গোল গুলো প্রোটিন। তাহলে প্রোটিন তৈরি করতে হলে কোথায় আসতে হবে, আবার সেই সাইটোপ্লাজমে আসতে হচ্ছে। তাহলে এটা সবগুলো আউটার সাইড গুলো সাইটোপ্লাজম, আর এগুলো নিউক্লিয়াস। এখানে আমার এমআরএনএ তৈরি হলো, এগুলো হলো এমআরএনএ। এমআরএনএ তৈরি হলো, এমআরএনএ তৈরি হয়ে সে আবার কি হচ্ছে, ট্রান্সলেশন করে এই যে প্রোটিন তৈরি করতেছে। তাহলে এটা কমপ্লিট ভাইরাস হয়ে গেল। প্রোভাইরাসটা কোথায়, প্রোভাইরাসটা হচ্ছে হলো ভাইরাসের এমআরএনএ তৈরি করা এবং প্রোটিন তৈরি করার আগের স্টেজ। যখন নাকি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএটা আমার এমআরএনএ তৈরি করতে নিউক্লিয়াসে আসতেছে,
এই এমআরএনএ তৈরি করার আগের অবস্থাটাকে আমরা বলতেছি প্রো ভাইরাস স্টেজ। অর্থাৎ এখানে আরএনএও তৈরি হয় নাই, প্রোটিনও তৈরি হয় নাই, তার আগের স্টেজ। অর্থাৎ আরএনএ এবং প্রোটিন তৈরি করতে, আরএনএ তৈরি করতে আসবে, এই নিউক্লিয়াসের মধ্যে আরএনএ তৈরি করবে, আর নিউক্লিয়াস থেকে বের হয়ে প্রোটিন তৈরি করবে। তাদের আগের অবস্থায়, যেটা যখন নিউক্লিয়াসের মধ্যে ঢুকতেছে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএটা, সেই স্টেজকে বলতেছি আমরা প্রোভাইরাস স্টেজ। বোঝা গেছে? আচ্ছা, আমার কাছে এখন একটা কোশ্চেন। তারপর দেখো 6 নম্বর, দেখো ভাইরাল আরএনএ এন্ড প্রোটিন অ্যাসেম্বলি এট দ্য সেল সারফেস এন্ড ফর্মিং নিউ এইচআইভি পার্টিকেল। এখন এরা প্রোটিন তৈরি করে ফেলছে, আরএনএ তৈরি করে ফেলছে, এখন এরা একটা জোট গঠন করবে, অ্যাসেম্বলি তৈরি করবে। যে অ্যাসেম্বলিটা, এই দেখো এই অ্যাসেম্বলি, সে আরএনএ আছে, প্রোটিন আছে, একটা সুন্দর ভাইরাল স্ট্রাকচার তৈরি করে ফেলছে। এরপরে প্রোটিয়েজ প্রসেস ভাইরাল প্রোটিন টু মেক এ ম্যাচার এইচআইভি, এরপরে কমপ্লিট একটা ভাইরাস তৈরি করে ফেলতেছে। এরপরে সে একবারে নতুন যে কোনো মানুষকে আক্রমণ করে ফেলবে। এটা হলো লাইফ সাইকেল। তাহলে এখানে যেটা আমরা বুঝতে পারলাম যে তারা রিসেপ্টরের সাথে বাইন্ড করতেছে ভাইরাসের, এই যে এই প্রোটিন গুলো, হ্যাঁ, এই প্রোটিন গুলো, ভাইরাসের প্রোটিন গুলো রিসেপ্টরের সাথে এবং কোরিজিটরের সাথে বাইন্ড করে একটা কমপ্লেক্স তৈরি করতেছে। এই কমপ্লেক্সটা কি করে, সে আবার সেল মেমব্রেনের মধ্যে ঢুকে এবং সাইটোপ্লাজমের মধ্যে ঢুকে সে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি করতেছে। কারণ এই ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ না করলে কি সে এমআরএনএ তৈরি করতে পারবে না, যেহেতু এটা রেট্রোভাইরাস, তাই না? সে এই যে দেখো এই কমপ্লেক্সটাকে তোমার রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এবং ইন্টিগ্রেজ এনজাইমের মাধ্যমে সে সেলের মেমব্রেন থেকে শুরু করে সাইটোপ্লাজমের মধ্যে নিয়ে এসে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি করতেছে। এই ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ আবার এমআরএনএ তৈরি করতে গিয়ে কি কোথায় আসছে, সে নিউক্লিয়াসের মধ্যে আসছে। এটাকে বলা হচ্ছে যে আসাটাকে প্রোভাইরাস স্টেজ। আসার পরে সে এমআরএনএ তৈরি করতেছে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড এমআরএনএ তৈরি করতেছে, বা এমআরএনএ তৈরি করার পরে, কপি করার পরে আবার প্রোটিন তৈরি করতেছে। আবার কিন্তু প্রোটিন তৈরি করতে হলে কি হবে, নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসতে হবে। কোথায়, এই যে সাইটোপ্লাজমের মধ্যে সে প্রোটিন তৈরি করে ফেললো। এরপরে কি করে, আস্তে আস্তে সে একটা অ্যাসেম্বলি করে একটা নিজস্ব ভাইরাসের স্ট্রাকচার তৈরি করে। এটা হলো তারপরে কমপ্লিট ভাইরাস তৈরি করে। এখন আমার কাছে কোশ্চেন হলো, এই যে এমআরএনএ তৈরি করে, এমআরএনএ গুলো তৈরি করে কি এটা এই ভাইরাসের এমআরএনএ নাকি হোস্ট সেলের এমআরএনএ তৈরি করে? বলছি আমি কিন্তু আগে, বলো। এই যে ট্রান্সক্রিপশন হয়ে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে ভাইরাল ডিএনএ এন্টার দা নিউক্লিয়াস এন্ড ইন্টিগ্রেটস ইনটু দা হোস্ট সেল ডিএনএ। হোস্ট সেলের ডিএনএ তৈরি করে নাকি ভাইরাসের ডিএনএ তৈরি করে ট্রান্সক্রিপশনের মাধ্যমে? আর হোস্ট সেলের ইয়া তৈরি করবে। বোকা, করে প্রথমে ভারত- হোস্ট সেল হোস্ট সেলের ডিএনএ কে বাবা ইন্টিগ্রেশন হয় হোস্ট সেলের ডিএনএ এর মধ্যে। ইন্টিগ্রেশন হওয়া মানে বুঝো, হোস্ট সেলের ডিএনএ এর মধ্যে ইনকর্পোরেট হয়, ঢুকে যায়। কি ঢুকে যায়, ভাইরাসের ডিএনএ, ভাইরাসের ডিএনএ, ভাইরাসের ডিএনএ আরএনএ। যেহেতু এটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস, কার ডিএনএ ভাইরাস, এইচআইভি ডিএনএ ভাইরাসটা কোথায় ঢুকে, তোমার হোস্ট সেলের ডিএনএ এর মধ্যে ঢুকে পড়ে তারপরে সে কি করে, ট্রান্সক্রিপশন করে এমআরএনএ তৈরি করে। সে কার এমআরএনএ তৈরি করে, ভাইরাসের না হোস্ট সেলের? তার ভাইরাসের পরে গুড, তাহলে তো বুঝতে পারছো। তারপরে এমআরএনএ তৈরি করার এই আগের স্টেজটাকে বলা হচ্ছে যে, এই যে দেখো হোস্ট ডিএনএ, ইন্টিগ্রেজ ভাইরাল ডিএনএ, এটাকে প্রোভাইরাস স্টেজ বলা হয়। ইন্টিগ্রেজ মানে কি জানো, ইন্টিগ্রেজ মানে ইন্টিগ্রেশন করাকে বলতে কি, অ্যাবজর্বেশনের মাধ্যমে। অর্থাৎ একটা বাইরের জিনিস হোস্ট সেলের ডিএনএ মানে তোমার ভাইরাসের ডিএনএটা তোমার হোস্টের ডিএনএ এর মধ্যে ইনকর্পোরেট হয়, মানে ওর মধ্যে মিশে যাওয়ার পরে হোস্ট সেল বলে যে তুমি তোমার মতো করে তোমার ডিএনএ অথবা আরএনএটা বানাই নাও। কার মতো করে, ভাইরাসের মতো করে। তাহলে কার কপি করে, ভাইরাসের ডিএনএ অথবা আরএনএ কপি করে। এই ক্ষেত্রে যে এমআরএনএ তৈরি করে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে, কার এমআরএনএ তৈরি করে, ভাইরাসের স্যার। গুড। আর এমআরএনএ তৈরি করার আগ পর্যন্ত কে বলা হচ্ছে প্রোভাইরাস স্টেজ। আর ইন্টিগ্রেজ একটা এনজাইম, যে এনজাইমটা ইন্টিগ্রেশনে সাহায্য করে। কার ইন্টিগ্রেশনে, ভাইরালের ডিএনএটা যাতে হোস্টের ডিএনএ এর মধ্যে ঢুকতে পারে, তার জন্য ঢুকে বা ইনকর্পোরেট করতে পারে, তার জন্য সাহায্য করে। এই জন্য ইন্টিগ্রেজ এনজাইম ইউজ করা হয় আমার মনে হয়। তারপরে ভাইরাল ডিএনএ, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, তোমরা এইটুকু বাদেও দিতে পারো,
এই পাশ দিয়ে এইটুকু বাদ দিতে পারো অথবা এইটুকু রাখতে পারো, অসুবিধা নাই, একটু রাখলে বুঝতে পারতেছো ক্লিয়ার। এই এইচআইভি লাইফ সাইকেলটা তোমাদের আসতে পারে পরীক্ষায়, তোমরা একটু ভালো করে পড়ে রাখো, ঠিক আছে? আশা করি বুঝতে পারতেছো। তাহলে এখানে দেখো, যতক্ষণ পর্যন্ত না আমাদের এখানে রিসেপ্টর কো রিসেপ্টরের সাথে গ্লাইকোপ্রোটিন গুলো বাইন্ড করে একটা কমপ্লেক্স তৈরি করে, এই কমপ্লেক্সটা কি করে, যেহেতু ভাইরাস, আরএনএ ভাইরাস, এটা 2 কপিজ অফ আরএনএ ভাইরাস, তাহলে এখানে আরএনএ ভাইরাস থেকে আমরা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস তৈরি করতে হবে। এটা সেই আমাদের মেমব্রেনে, সেলের মেমব্রেন এবং সেলের সাইটোপ্লাজমে এসে, মেমব্রেন থেকে সাইটোপ্লাজমে এসে সে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি করে। ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ করার পরেই এটা কিন্তু হোস্ট সেল, টোটালি হোস্ট সেল, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি করে। এটুকু সাইটোপ্লাজম, এই যে আউটসাইড এগুলো সাইটোপ্লাজম, আর এটা হলো নিউক্লিয়াস। তো এটা আমার ডিএনএ তৈরি করতে, ডিএনএ থেকে আরএনএ তৈরি করতে হলে কোথায় যাইতে হবে, নিউক্লিয়াসের মধ্যে আসতেছে। নিউক্লিয়াসের মধ্যে আসে কি, ভাইরাল ডিএনএটা। ভাইরাল ডিএনএটা কোথায় ইনকর্পোরেট হয়, আমার হোস্টের ডিএনএ এর মধ্যে ইনকর্পোরেট হয়। কার মাধ্যমে, ইন্টিগ্রেজ এনজাইমের মাধ্যমে। ইনকর্পোরেট হওয়ার পরে কি করবে, সে মেসেঞ্জার আরএনএ তৈরি করবে। এই ইনকর্পোরেটেড হওয়াটাই কিন্তু প্রোভাইরাসকে প্রোভাইরাস বলা হয়। দেখো এখানে সবুজ সবুজ, হলুদ হলুদ, হলুদটা হলো ভাইরাল ডিএনএ, আর হলো সবুজ সবুজ কি বলতো, সবুজ সবুজটা হোস্ট ডিএনএ। দুইটা ইনকর্পোরেট হয়ে গেল, দেখো না, একটার মধ্যে আরেকটা ঢুকে গেল না, জি স্যার। ইনকর্পোরেট। এইটাকে বলা হচ্ছে ইনকর্পোরেট হওয়াটাকে বলে প্রোভাইরাস। ইনকর্পোরেট হওয়ার পরে কি বলবে, এই হোস্টের ডিএনএ বলবে, বাবা ভাইরাস তুমি তোমার কপি করতে থাকো। এই যে কপি করতেছে, কপি করার পরে তারপরে এটা নিউক্লিয়াসের মধ্যে করতেছে, তারপরে কপি করার পরে মেসেঞ্জার আরএনএ তৈরি হয়ে গেল। এরপরে বলবে যে তাহলে তুমি একটু প্রোটিন তৈরি করে নাও। হ্যাঁ, প্রোটিন তৈরি করতেছে নিউক্লিয়াস থেকে বের হয়ে, তাই না? এই প্রোটিন তৈরি করে নিল, তারপরে এই যে এখানে একটা মোটামুটি একটা শেপ তৈরি করে নিচ্ছে, আর এটা হলো কমপ্লিট ভাইরাস হয়ে গেল। ওকে, এই হলো এইচআইভি লাইফ সাইকেল। হ্যাঁ, এটা একটু পড়তে হবে, একটু কষ্ট করে। তোমরা আগে যারা পড়ে আসছো তারা কিভাবে মুখস্থ করছো বা যাই কিছু করছো, এখন কিন্তু তোমরা বুঝে পড়বা। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারো, নিজের ভাষায় তুমি লিখতে পারবা। আচ্ছা, এখানে কিছু জিনিস দেওয়া আছে, আমি তোমাদের একটু বলি। এই জিনিসগুলো, যে জিনিসগুলো আমি বললাম সেটাই অ্যান্টি এইচআইভি। আচ্ছা, এখানে দেখো, ফিউশন ইনহিবিটর হুইচ ব্লক দ্য ফিউশন, এগুলো যেমন জানা দরকার নাই। প্রোটিজ ইনহিবিটর, এইসব কিচ্ছু জানা দরকার নেই। এই পিকচারটা দিবা, আর কিভাবে ইনকর্পোরেট হলো, পিকচারটা দেওয়ার পরে এইটুকু লিখবা তোমরা, এখান থেকে এইটুকু। এই নিচের গুলো কিছু জানার দরকার নাই। কোন এনজাইমের কাজ কি, এগুলো ডিটেইলস দেওয়া আছে, এগুলো তোমাদের জানা দরকার নাই। স্যার আচ্ছা। কোনটুকু লিখতে হবে? এই যে এখান থেকে এই পিকচারটা দিবা, আর উপরে যেটা লেখা এখান থেকে, এই যে এখান থেকে এইটুকু থেকে একবারে যেটা এইচআইভি থেকে, এই যে এই রেট্রোভাইরাস এইটুকু, মানে রেট্রোভাইরাস এইচআইভি 1। রাইট। এখান থেকে আর এইটুকু লিখবা, আর ওই পিকচারটা দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমি আরেকটা, এটা কি শুধু যেটা এইচআইভি লাইফ সাইকেল প্রসেস? রাইট, ডেসক্রাইব দ্য লাইফ সাইকেল অফ এইচআইভি, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার আমি একটা জিনিস তোমাদের কাছে আমি বলি, এটা আমি করে গেছিলাম, স্ক্যাপ করে গেছিলাম। সেটা হলো যে তোমরা জানো যে অ্যাকুট ডিজিজ এবং ক্রনিক ডিজিজ, এই সম্বন্ধে তোমাদের ধারণা আছে তো মনে হয়, আছে? স্যার বুঝলাম না। যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে যে আমাদের সিম্পটম গুলো থাকে ডিজিজের, সেগুলোকে অ্যাকুট টাইপ বলা হয়, ক্রনিক টাইপ বলা হয়। আরেকটা আছে, সেটা হলো অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার। জি স্যার, এটি জানি, মানে লক্ষণ। আচ্ছা, হ্যাঁ। তো এই যে সাম ভাইরাল ইনফেকশন ফ্লো দ্য ক্লাসিক প্যাটার্ন অফ অ্যাকুট ডিজিজ symptoms origin for a short period, but in most cases the virus is cleared from the body by the immune systems and the patient recovers. Example include the common cold and influenza. এখন কোন ডিজিজটা বেশি পরিমাণে খারাপ, অ্যাকুট না ক্রনিক? স্যার ক্রনিক স্যার। ক্রনিক স্যার। ক্রনিক কেন খারাপ? কিন্তু অ্যাকুট দীর্ঘ সময় থাকে, হলো শর্ট টাইম আর কি, শর্ট টাইম। আচ্ছা, এখন অ্যাকুট শর্ট টাইম না, অ্যাকুট একটা কিন্তু অর্জেন্ট সিচুয়েশন। আমি তোমাদের বলি, অ্যাকুট শর্ট টাইম হলেও অ্যাকুট একটা মারাত্মক। কারণ হলো অ্যাকুট ডিজিজটা কিন্তু ক্রনিকের পরে একটা স্টেজ আসে মানুষের, প্রথমের দিকে প্রাইমারি ইনফেকশন হয়, তারপরে হলো তোমার হয় হলো যেটাকে বলা হচ্ছে যে অ্যাসিম্পটোমেটিক, তারপরে হলো ক্রনিক, তারপরে অ্যাকুট। অ্যাকুটটা হলো লাস্ট স্টেজে, বুঝছো? অ্যাকুট হলো লাস্ট স্টেজ, কিন্তু ক্রনিকটা হলো তোমরা যেটা বলে যে লং টার্ম একটা ডিজিজ ক্যারি করে, সেটা ক্রনিক। এখন
কিছু ডিজিজের ক্ষেত্রে অ্যাকুটটা খুবই মারাত্মক। আমি বলি HTLV1, আমি বলি HIV। রেট্রোভাইরাসের ক্ষেত্রে যেটা হয় কি জানো, যে তুমি HIV ক্যারি করো, ঠিক আছে, HIV ক্যারি করতেছে, তুমি 2 বছর 3 বছর বা 5 বছর পর্যন্ত বেঁচে আছো, তোমার ওটা বডিতে চলতেছে ক্রনিক স্ট্রেস লং টার্ম পর্যন্ত। কিন্তু যখন নাকি ওটা অর্জেন্ট সিচুয়েশন হবে, অর্থাৎ ফ্যাটাল হবে, অর্থাৎ মারাত্মক হবে, তখন এটা অ্যাকুট ডিজিজ নামে পরিচিত হবে, অর্থাৎ অ্যাকুট ফেজ হবে। এটা হলো ক্রনিক ফেজ। যেমন হেপাটাইটিস সি ভাইরাসে তুমি আক্রান্ত, তুমি 5 বছর 10 বছর বাঁচলা, হঠাৎ করে এই ক্রনিক ইনফেকশনটা তোমার অ্যাকুট ফেজে চলে যাবে, যেটাকে বলা হচ্ছে যে সিমটম অর্জেন্ট হয়ে যাবে শর্ট টাইমের ভিতরে, সেটা হলো তোমার অ্যাকুট। তাহলে প্রথমের দিকে হলো আগে সিমটমেটিক হবে, তারপরে হলো ক্রনিক হবে, তারপরে হলো অ্যাকুট হবে। তো এখন ক্রনিকটা হলো লং টার্ম ব্যাপী কোনো ইনফেকশন যদি থাকে ক্যারি করে, সেটা হলো আমার ক্রনিক ইনফেকশন। কিন্তু অ্যাকুটটাও এরকম, যেটা ক্রনিকের পরে অনেক সময় অনেক ভাইরাসের ইনফেকশনের ক্ষেত্রে, যেমন HIVর ক্ষেত্রে, HTLV1 এর ক্ষেত্রে অ্যাকুট ফেজে যাবে, যখন নাকি এটার অ্যাক্টিভিটিটা খুবই হাই হবে, অর্থাৎ শর্ট টাইমের ভিতরে মানুষ মারা যাবে। ক্রনিক স্টেজে আসে মারা যায় নাই, কিন্তু অ্যাকুট ফেজে আসার পরে সে মারা যাচ্ছে, অর্থাৎ খুব বেশি পরিমাণে অল্প সময়ের ভিতরে খারাপ অবস্থার সৃষ্টি হবে। বোঝা গেছে? একটু বুঝতে চেষ্টা করো। Some viral infections follow the classic pattern of acute disease. Symptoms worsen, bad or worsen, মানে সবচেয়ে খারাপ অবস্থা পরে short period. But in most cases, the virus is cleared from the body by immune systems and the patient recovers. Example the include of common cold and influenza. আচ্ছা, ইনফ্লুয়েঞ্জা এবং কমন কোল্ড এগুলো কিন্তু অল্প সময়ের মধ্যেই কিন্তু মানুষকে খারাপ অবস্থায় নিয়ে যায়। Other viruses such as hepatitis C virus cause long-term chronic infection. Still other viruses such as human herpes virus 6 and 7 in case some cases cause the minor child disease Rochella from reproductive infections. আচ্ছা, এখন আমি যেটা বলতেছি সেটা হলো অনেক ভাইরাস আছে যেগুলো অ্যাকুট ইনফেকশনের পরে মারা যায় মানুষ খুব দ্রুত। আর যেমন হেপাটাইটিস সি ভাইরাস ক্রনিক লং টাইম আছে, তোমার এই ভাইরাসটা ক্যারি করে, কিন্তু অ্যাকুট ফেজে আসার পরেই মারা যাবে। HTLV1 তাই 1 থেকে 2 বছর বাঁচে সর্বোচ্চ, কিন্তু তুমি 5-7 বছর বেঁচে আসছে ক্রনিক ইনফেকশনে লং টাইম। এরকম আছে না, সি ভাইরাস ক্যারি করতেছে দীর্ঘদিন কিন্তু মারা যায় না, হঠাৎ করে অ্যাকুট ফেজে আসার পরেই সিমটম অ্যারাইজ করছে, খুব খারাপ অবস্থা, তারপরে মারা যায়। মানে অল্প সময়ের মধ্যে খারাপ অবস্থার সৃষ্টি হয়, সেটাকে বলা হচ্ছে অ্যাকুট ফেজ। অ্যাসিমটোমেটিক ইনফেকশন, যে ইনফেকশন গুলো তোমার প্রকাশ পায় না কিন্তু সেটা তুমি সেই ভাইরাসটা ক্যারি করো। এই যে কোভিড-19 ভাইরাস, যেমন একটা ফ্যামিলিতে 5 জন ফ্যামিলি মেম্বার, একজনের এই সিমটম প্রকাশ পাচ্ছে আর 4 জনের নাই, হ্যাঁ, অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার, কিন্তু সবাই কিন্তু কোভিড পজিটিভ। তো এইটাকে বলা হচ্ছে যে অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার। কোভিড এর সবচেয়ে বড় সমস্যা হলো যে কে ক্যারি করতেছে এই ভাইরাস, তার মধ্যে আছে কিন্তু সিমটম প্রকাশ পাচ্ছে না, সে পজিটিভ। এটা সবচেয়ে মারাত্মক সমস্যা, তাই না? কোভিড ছড়ানোর পিছনে কিন্তু অ্যাসিমটোমেটিক ক্যারিয়াররাই বেশি দায়ী, তুমি তো জানোই, কারণ তার কোনো লক্ষণ নাই কিন্তু সে কোভিড পজিটিভ। আর হচ্ছে না এরকম? জি স্যার, হচ্ছে তো নাকি? জি স্যার। অনেক অনেক অনেক। এটা একটা বড় সমস্যা, কারণ তুমি কি করে বুঝবা যে সে কোভিড পজিটিভ বা কোভিড ক্যারিয়ার, তার মধ্যে কোভিড পজিটিভিটি আছে, সে কোভিড পজিটিভ রোগী? এই জন্যই কিন্তু ডক্টররা সবসময় বলতেছে যে মাস্ক ইজ দ্য ফার্স্ট ট্রিটমেন্ট টু প্রোটেক্ট কোভিড-19, বাট নট অনলি দ্য ট্রিটমেন্ট বাট ফার্স্ট ট্রিটমেন্ট, রাইট? জি কারণ মাস্কটা তোমাকে পরা ম্যান্ডেটরি, মাস্কটা পরতে হবে। মাস্কটা হলো তোমার প্রোটেক্টিভ একটা, কিন্তু মাস্ক এবং ডিস্টেন্স এই দুটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন তোমরা এটা বলতে পারো যে স্যার, কি অনেক মানুষ আছে যে বাইরেই বের হয় না, তারপরে কোভিড রুমের মধ্যে থাকে, কোভিড পজিটিভ হচ্ছে। হ্যাঁ, কোভিড অনেক জার্নালতে পাবলিশ হয়েছে, কোভিড হলে বাতাসের মধ্যেও থাকে কোভিডের জীবাণু। কারণ যদি নাই থাকে তাহলে সে সারা বছর রুমের মধ্যে থাকলো, তারপরে কারোর সাথে মিশলো না, তারপরে তার কোভিড পজিটিভ হয়ে গেছে। আমাদের তো বাতাসে প্রচুর রোগ জীবাণু আছে না, রোগ জীবাণুর আছে না, তো ভাইরাসের পার্টিকেল গুলো বাতাসে থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? তুমি এই যে হাসি কাশি দিলা, এখান থেকে তুমি যদি কোভিড পজিটিভ থাকো, তো এই যে এইগুলো তো কিন্তু বাতাসে ছড়ায় বেড়াচ্ছে না? জি স্যার। তারপরে দেখো একটা মানুষ এসি রুমের মধ্যে, বদ্ধ ঘরের মধ্যে কিন্তু থাকে, আমরা ওই এসি রুমের বাতাস যে করা হচ্ছে তোমার আসছে বাইরে থেকে, সেখানে তো কিন্তু কোভিড জীবাণু নিয়ে আসতে পারে।
এখন তুমি যদি মাঝে মাঝে ক্লিন না করো তাহলে ওই জীবাণুগুলো আস্তে 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 কিন্তু অনেক বেশি জমা হয়ে একটা বদ্ধ ঘরের মধ্যে সবসময় সায়েন্টিস্টরা বলতেছে যে জানালা দরজা সবসময় খোলা রাখতে হবে, কারণ কোনো কোভিড জীবাণু যদি তোমার ঘরের মধ্যে প্রবেশ করে সেটা যদি তুমি অ্যাডজাস্টেড না হয়, অর্থাৎ ওইগুলো বাতাস আলো বাতাস না লাগে, তাহলে কিন্তু ওটা চক্রকারে ওই জীবাণুগুলো বাড়তে বাড়তে এমন অবস্থা হবে পুরো জীবাণুতে ভরে যাবে রুমটা, তাই না? তো এসি রুম গুলোর ক্ষেত্রে কিন্তু এটাই হচ্ছে বেশি। হ্যাঁ, কারণ আমরা দেখি যে এসি বাড়িতে যাদের এসি লাগানো আছে বছরে একবার সার্ভিসিং করে, কিন্তু কোভিড জীবাণু একবার এসে ঘুরলে সেই একবার তুমি সার্ভিসিং করে রাখছো, তারপরে 1 বছর পরে তো ও তো চক্রকারে বাড়তেই থাকবে। এবং এই পর্যন্ত যত ভিআইপি বা যারা মারা গেছে দেখা গেছে সবাই কিন্তু মানে এই এসি রুমে বসবাস করার মানুষই বেশি মারা গেছে, খুবই বেশি, তাই না? মানুষ। জি স্যার। হ্যাঁ, কারণ হলো এই এসি একটা বড় সমস্যা। এই জন্য দেখবা যে আসলে বিলাসিতা যেখানে, কিন্তু জীবনের ইয়াটাও কিন্তু মানে লাইফ এক্সপেক্টিংও কিন্তু ওই জায়গায় থেমে যাচ্ছে, কারণ ইমিউনিটি সিস্টেমটা তোমার অনেক দুর্বল। তুমি একটা নর্মাল রুমে, অর্থাৎ যেখানে শুধু ফ্যান চলে, সেখানে থেকে তুমি যে পরিমাণে তোমার বডিতে ঘাম ঝরবে, ইমিউনিটি সিস্টেম স্ট্রং হবে, এসি রুমে কি সেটা সম্ভব? সম্ভব না, কারণ ওখানে তুমি থাকবা হলো মুরগির মতো, ফার্মের মুরগির মতো। তুমি একটা দেশি মুরগি আর একটা ফার্মের মুরগির মধ্যে তুমি তুলনাটা এটুকু দেখো যে একটা দেশি মুরগিকে তুমি 2-3 ঘন্টা রোদের মধ্যে রাখবা, ও মানে ওর জীবন যায় যায় অবস্থা। অথচ একটা ফার্মের মুরগিকে, একটা দেশি মুরগি কিন্তু সারাদিন রোদের মধ্যে এখানে ওখানে কিন্তু সে তার বেড়াচ্ছে, অর্থাৎ তার জীবনটা ওইভাবে অতিবাহিত হচ্ছে, সে ইউজ টু, তাই না? স্যার যদি দেশি মুরগির এই যে ফার্মের মুরগির মতো রাখে তাহলে কি ওরও ওরকম যায় যায় অবস্থা হবে? দেশি মুরগিকে কোথায়? এই যে ফার্মের মতো যদি রাখে। হ্যাঁ, তার ইমিউনিটি কমে যাবে না, কারণ সে তো বাইরে, কারণ সে ফ্রেশ এয়ারে থাকছে, তাই না বলো? সে তো ফ্রেশ এয়ারে থাকছে, বন জঙ্গলে। বাড়িতে তুমি যেসব মুরগিগুলো পালো ওরা তো ফ্রেশ এয়ারে থাকে। তাহলে তো স্যার সমানই হইলো। কি সমান হলো? এই যে স্যার যেমন স্যার পরিবেশ ভেদে স্যার প্রাণী ঠিকই তো আছে স্যার। হ্যাঁ, ফার্মের রোদ্রের এলাকায় থাকে। মানুষের লাইফ স্টাইল তো পরিবেশের উপর ডিপেন্ডেন্ট, তাই তো? আচ্ছা, আমি আরেকটা জিনিস বলি, তোমরা হয়তো জানো, আমি আমার কিছু রিলেটিভ থাকে ইয়াতে, তোমার এই নর্ডিয়ান কান্ট্রিতে, বিশেষ করে ফিনল্যান্ডে। তো ওরা এই কয়েকদিন আগে গেল, তো ওদের তোমার বছরে 4-5 বার হলো ভিটামিন ডি ক্যাপসুল খাওয়ানো হয়। কেন বলো তো? ওই যে সূর্যের আলো কম থাকে। আলো কম থাকে। এবং ওদের ওখানে সবচেয়ে বেশি পরিমাণে মানে ইয়া ছিল ইয়াতে, ফিনল্যান্ডে সময় ইনফেকশন রেট ছিল ইয়াতে, হেলসিঙ্কিতে, মানে মানে 50+ হয়ে গেছিল, বুঝছো, হঠাৎ করে। কারণ হলো ওদের ইমিউনিটি সিস্টেমটা অতটা স্ট্রং না। বাংলাদেশে কিন্তু হঠাৎ করে এত বেশি ইয়ে হয় নাই, কিন্তু এই যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট আসার পরে অবাধ চলাচল, মানুষ কোনো কিছু মানে নাই। সত্যি কথা বলতে কি, গ্রামগঞ্জে না এখন এই না বর্ডার এলাকাতে কোনো কিছু মানে না মানুষ, গ্রামগঞ্জে মানে না, ইভেন ঢাকা শহরেও মানুষ মাস্ক তো দূরের কথা, বসে একসাথে চা খাচ্ছে, আড্ডা দিচ্ছে, এটা কিন্তু খুব খারাপ জিনিস। স্যার, কারণ হলো যে তোমার ফ্যামিলিতে কেউ যদি মারা যায় কোভিড আক্রান্ত হয়ে, সেই ব্যথাটা কিন্তু তুমি যতটুকু বুঝবে অন্য কেউ কিন্তু বুঝবে না। জি স্যার। হুম। কারণ আজকে এখন দেখো তুমি, রাজশাহী মেডিকেল কলেজ, খুলনা মেডিকেল কলেজ, যে হারে মানুষ মারা যাচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর মানুষগুলো, বর্ডার এলাকার মানুষগুলো, এগুলো কিন্তু যাইতো না তারা যদি একটু সচেতন হতো, রাইট? তারা কি করে, টিভিতে দেখায় যে ইন্ডিয়ান যে সকল কৃষক আছে তারাও তো ইনফেক্টেড অনেকে, ওদের সাথে বসে চা বিড়ি এগুলো খাচ্ছে, একসাথে বসে গল্প করতেছে বর্ডার এলাকায়। আবার সাংবাদিকে ধরলে বলে করোনা নাই। করোনা নাই, হ্যাঁ, মানে অন্যরকম একটা অবস্থা। তারপরে দেখবো যে মাস্কটা দেখো তুমি, মাস্কটা ঢাকা শহরে কয়জন মানুষ প্রপারলি পরে? মাস্কটা খালি ঝুলায় রাখে, ওটা তো কোনো মিনিং নাই। পুলিশ দেখলে পরে। পুলিশ দেখলে পরে। তাহলে এটা এই হলো আমাদের বাঙালি স্বভাব। আসলে আমরা সত্যি কথা কি, আমরা আমরা সতর্ক না। সতর্ক নাই, বা আমরা আসলে ওই যে যেটাকে বলা হয় যে শাসন, মার না দিলে বাঙালি সোজা হয় না। তো এখানে এটাও একটা যেমন গুরুত্বপূর্ণ, আর একটা গুরুত্বপূর্ণ যে আসলে সবসময় তো মার দিয়েও কাজ হয় না যদি মানুষের মেন্টালিটি চেঞ্জ না হয়, তাই না? জি স্যার। তো এই চেঞ্জ আমাদের কবে হবে? এতদিন হয় নাই, আর কত বছর লাগবে এটা উপরওয়ালা ছাড়া কেউ জানে না। তো মনে হয় আজকের ক্লাসটা নিশ্চয়ই বুঝতে পারছো। নেক্সট টাইম আমরা অ্যানিমেল প্লান্ট ভাইরাস নিয়ে কথা বলবো। হ্যাঁ, ওকে স্যার। প্লান্ট ভাইরাসটা নিয়ে কথা বলবো। প্লান্ট ভাইরাসটা আশা করি আরো ভালো লাগবে। তারপরে একটা ওভারভিউ এইটার উপরে ক্লাস নেব, এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসবে, বুঝছো, প্লান্ট ভাইরাসটা নিয়ে করব।
প্লান্ট ভাইরাস আরো 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 মজার ব্যাপার আছে, কিছু কিছু টার্ম আছে আজকে হয়তো তোমাদের মাথায় ধরবে না, যেহেতু দুটা খুব জটিল জিনিস আলোচনা করলাম। হ্যাঁ, আমরা যত পড়বো তত মজা লাগবে। এখন বলো, নাহিদ আক্তার, তোমার বাড়ি কি চাপাই? স্যার রাজশাহী। রাজশাহী কোথায়? চাপাই, নাহিদার বাড়ি চাপাই, রাকার বাড়ি রাজশাহী। রাকার বাড়ি রাজশাহী কোথায়? স্যার ও তো বলে রাজশাহী সদরে। রাজশাহী সদরের অবস্থা তো খারাপ, চাপাইয়ের মানুষগুলো এসে করোনা ছড়াই দিয়ে গেছে। আর নাহিদার বাড়ি হচ্ছে চাপাই নবাবগঞ্জে। নাহিদা, তুমি এখন এই মুহূর্তে আর ওইদিকে যাও না, খুব খারাপ অবস্থা। নাহিদা, জি স্যার। রাজশাহী বিভাগেরই খারাপ অবস্থা স্যার, প্রত্যেকটা জেলারই। প্রত্যেকটা জেলায় তো খারাপ অবস্থা সৃষ্টি করছে তো চাপাই মানুষ। স্যার চাপাই, তার পাশাপাশি আমাদের নওগাঁ স্যার, আমাদের নওগাঁর অবস্থাও খারাপ। নগর অবস্থা তো সব এই বর্ডার এলাকাগুলোর খুবই খারাপ অবস্থা। স্যার ওরা কিছু ভয় পায় না। আর একটা বড় সমস্যা কি জানো হীরা, আমাদের আম বাগান আছে বুঝছো, তো এখানে অনেক টাকার আম বিক্রি করা হয়, 8-10 লাখ টাকা। তো এবার আম স্যার বিক্রি এই করতে পারতেছে করোনার না। জন্য তো স্যার আমের ব্যবসায় লস স্যার, আমগুলো তো স্যার করা যাচ্ছে। এটাই তো সমস্যা করে ফেলছে, আমরা তো একবারে মাঠে মারা গেছি এবার। এত কষ্ট করে আম করছি, আমি সত্যি কথা কি আমি আম খাইতেও যাইতে পারতেছি না বাড়িতে এই করোনার মধ্যে। স্যার, আপনার বাড়ি রাজশাহী? হ্যাঁ, আমার বাঘাচার ঘাট। স্যার বলো, কুরিয়ার করে নিয়ে আসেন, আমরাও খাই আপনারাও খান। কুরিয়ার করে তো নিয়ে আসবো, সেটাই তো ওয়ে নাই। এখন তো শহরের দিকে আসা যাচ্ছে না আমাদের। সবকিছু বন্ধ, কোনো কিছুর অপশন নাই, কুরিয়ারও বন্ধ। হায় হায় রে। এখন আমও তো বিক্রি করতে পারতেছি না আমরা, বলো তো। এই হিমসাগর আম 20 টাকা কেজি আমাদের রাজশাহীতে, 20 টাকা 25 টাকা কেজি, আর ঢাকায় এগুলো 60-70 টাকা কেজি, চিন্তা করো। আমার অবস্থা খারাপ স্যার। 100 টাকা কেজি হিমসাগর। হুম। আর হিমসাগর এখন কি আমাদের ওই যে মানে গাছ থেকে আম পেকে পেকে পড়ে যাচ্ছে বুঝছো, প্রসেস করতে পারতেছি না, প্রচুর বৃষ্টি হচ্ছে আর এর মধ্যে করোনা। হুম, এই একটা সমস্যা। আপনারা স্যার গাছের পিছনে যে পরিমাণ পানি ওষুধ দেওয়া হয়েছে স্যার, সেটা টাকাই উঠবে না। এক্স্যাক্টলি রাইট। তো এখন এই যে করোনা তো বাধায় নিয়ে আসছে চাপায়ের মানুষকে তো কিছু বলা যায় না। চাপাইকে বলা হয় কিন্তু জানো, যেমন চাপাবাজ। চাপাই হলো বরিশাল, যেমন বরিশাল, চাঁদপুর, কুমিল্লা এগুলো আছে না বিএনসিসি, সে উত্তরবঙ্গের বিএনসিসি কে বলা হয় কিন্তু চাপাই নবাবগঞ্জ। কারণ চাপাই নবাবগঞ্জের এমন কোনো মানুষ নাই যে পুরো উত্তরবঙ্গ কোনো জেলায় নাই ভালো ভালো পজিশনে। আর রাজশাহী ইউনিভার্সিটি বা রাজশাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে 80% চাপাই শিক্ষক ছাত্র, ওরা খুব শিক্ষিত। খুবই চালাক। হ্যাঁ, আর একটা বৈশিষ্ট্য হলো যে চাপাইয়ের ছেলেমেয়েরা চাপাইয়ের ছেলে মেয়েকে বিয়ে করে, অন্য কোথাও বিয়ে করে না, খুব রেয়ার। নাইদা তুমি দাওয়াত দিও আমাদেরকে, তাইলেই চলবে। খুবই রেয়ার। নাহিদা হারে গেছে, নাহিদার কথা নাই। নাইদা লজ্জা পাইছে না? নাইদা লজ্জা পাচ্ছ? তোমার বাড়ি চাপাই নাইদা? জি স্যার। চাপাই কোথায়? স্যার সদরে। চাপাই তোমাদের সদরে তো খারাপ অবস্থা তাই না? জি স্যার। সবচেয়ে বেশি খারাপ অবস্থা হলো কানসাট আর তোমার এই ইয়াতে শিবগঞ্জ। কানসাট তো রাজশাহীর মধ্যে, শিবগঞ্জ মনে হয় তাই না? চাপাই আর রাজশাহী ওই বর্ডার এলাকাটা জানো একেবারে ক্লোজ। যার জন্য দুইটা জেলার মানে দুইটা পাশাপাশি থানা, একটা ইনফেক্টেড হলে আরেকটা হবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, ভালো থাকো, সাবধানে থাকো, আর ওইদিকে যাও না চাপাই রাজশাহী মোটামুটি। আর করোনা যে হারে বাড়ছে আসলে খুব ভয়ের অবস্থা এখন। প্রচুর দেখো, কালকে 3000+ হয়ে গেছে। আবার মারা গেছে কিন্তু মানে অত্যন্ত মারা গেছে তাই না, 54 জন, হঠাৎ করে 15-20 জন করে বেড়ে গেছে। ভাগ্যিস আমরা 1 বছর ভার্সিটি লাইফটা এনজয় করছিলাম। এক্স্যাক্টলি এটা তো তুমি বুঝলা, আর তো কেউ বুঝলো না। ভাগ্যিস 1 বছরের কাহিনী বলতে পারবো, তাছাড়া তো। তুমি জানো প্রাইভেট ভার্সিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেগুলো কি অবস্থা? স্যার আমার ফ্রেন্ডে কালকে বললো যে স্যার জগন্নাথে হচ্ছে ফার্স্ট সেমিস্টার বিবিএ সেকেন্ড ইয়ারের ফার্স্ট সেমিস্টারে মিড পরীক্ষা নিবে, কালকে রুটিন দিল। আমি তো তোরা এখনো সেকেন্ড ইয়ারই আসোস।
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি শুধুমাত্র এদিক দিয়ে আগায় আছে, আর সব ভার্সিটি পিছিয়ে গেছে। ওরা অনলাইন। সিলেবাস দিছে, তারপরে রুটিন পরীক্ষা নিবে। আচ্ছা, তো ঠিক আছে হীরা, ভালো থাকো। আমরা নেক্সট ক্লাসে, কবে আবার ক্লাস? স্যার কালকে তো, কালকে 11:20 ওকে, কালকে শেষ করে দেবো। কালকে এই চ্যাপ্টারটা শেষ করে দেবো। এই চ্যাপ্টারটা শেষ করে দিলে আর তোমাদের এখন আবার সিটি পরীক্ষা নেওয়া লাগবে। তোমরা তো অনেক আগায় গেছো, কিন্তু শুক্রবারে তো আগায় নেই, একসাথে নিবো তো একটু দেরি করে নেই, ঠিক আছে? সমস্যা নেই, আমরা একসাথে দিতে রাজি আছি। একসাথে নিতে হবে না। স্যার ওদের সাথে এক্সট্রা পড়ান সমস্যা নাই, কিন্তু সিলেবাস ওদের অনুযায়ী পরীক্ষা নিলে চলবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, না হলে তো তোমাদের ওরা আবার একটু মাইন্ড করবে, তোমাদের অনেক আগায় যাচ্ছে তো। তোমাদের আর বেশি চ্যাপ্টার নাই, বুঝছো? এটা পড়ানোর পরে তোমার ওই যে ইয়া পড়তে হবে আর কি, ওই আর মনে হয় আমরা মনে হয় আর একটা চ্যাপ্টার পড়াবো, না হলে আবার ফাইনালে পড়ানোর জায়গা থাকবে না। ফাইনালে দুইটা চ্যাপ্টার পড়াবো, ইন্টারফেরন আর হোস্ট ভাইরাস ইন্টারঅ্যাকশন। এই দুইটা চ্যাপ্টার ফাইনালের জন্য রেখে দেবো। আর তোমাদের এই যে এটা কালকে ক্লাস নেবো, আর আরেকটা চ্যাপ্টার পড়াবো, তাহলেই মিড টার্ম এনাফ, ঠিক আছে? স্যার মিডের জন্য কয়টা চ্যাপ্টার পড়াবেন? কিছু মিডের জন্য, দুইটা। মিডে যে এইটা শেষ করব, প্লান্ট ভাইরাস, তারপরে আরেকটা চ্যাপ্টার পড়াবো, সেটা হলো যে তোমার যে সেটা আরেকটা চ্যাপ্টার পড়াবো। দেখি ওই চ্যাপ্টারটা ভুলে গেলাম এই মুহূর্তে। মোটামুটি আর দুইটা ক্লাস নেব, দুইটা তোমার সিটি নেব দুইটা, টোটালি আর চারটা ক্লাস নিলে তোমাদের সারা হয়ে যাবে মিড টার্ম। অর্থাৎ দুইটা সিটি নেব দুই ক্লাসে, ঠিক আছে? জি স্যার। দুইটা মিডের সিটি। পরে একটা সিটি নেবেন না, তিনটা সিটি নেওয়ার কথা। মিডের পরে তাহলে একটা সিটি। তোমরা চেষ্টা করো দুইটা সিটি ভালো করে দেওয়ার, প্রথম দুইটা। একটু সহজ কোশ্চেন করেন স্যার। সহজ আর না ইয়া না, আমি চেষ্টা করবো যাদের বেসিক ভালো তারা এখানে ভালো করবে। আমি কোনো কনসিডার, আমি ভাই যে ভালো করবে, এখানে 8 মার্ক তো ভাই 9 মার্ক, 8 হলো 16, আর 9 মার্ক 4 আর 5 ভাইবা। তো এখানে যারা কই থেকে আসলো? না ভাইবা যে ভালো করবে সে 4 পাইতে পারে, এখানে 25 পাইতে পারে চিঠিতে, আবার কেউ 25-15 পাইতে পারে। আমি এগুলো কোনো কনসিডার করবো না, কারণ তোমরা বলছো যে স্যার আমরা কিছু শিখতে চাই। এটা যদি তোমরা বিশ্বাস করো তাহলে আমাকে সাপোর্ট করবা। জি স্যার। আমি চাই যে যারা ভালোই করুক, আর যারা পড়বে না ফাঁকি দিবে, ওরা যদি কেউ 0 পায় তার জন্য কেউ মায়া কান্না করবে না, ঠিক আছে? কারণ হলো ওটা তার প্রাপ্য, এখন তার যেটা প্রাপ্য সেটা তাকে দেওয়াই উচিত, রাইট? ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।